প্রেপোজিশন 2 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। আমরা আহ, শুরুতে কিছু টুকটাক প্রেপোজিশন আমাদের বাকি ছিল, সেটা আগে আমরা দেখা শেষ করব, এরপরে আমরা হচ্ছে প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো দেখবো। আচ্ছা, তো দেখেন, রাউন্ড রাউন্ড মানে হচ্ছে যে চারদিকে। তাহলে চারদিকে, এটার অর্থটা যেরকম, এটার ব্যবহারটাও আসলে সেম। অর্থাৎ যখন আমরা এই চারদিকে কোনো কিছু ঘুরছে এরকম কোনো কিছু আমরা বোঝাতে চাইবো, তখন আমরা এই প্রেপোজিশনটা ইউজ করতে পারবো। যেমন একটা কমন সেন্টেন্স আছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে এইখানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে সূর্যের চারদিকে ঘুরছে, এক্ষেত্রে এই যে চারদিকে চারদিকে হিসাব করতে আমরা হচ্ছে এই রাউন্ড শব্দটা ব্যবহার করেছি, এবং এইটা হইলো রাউন্ডটা, এই প্রেপোজিশনটা আমরা ব্যবহার করলাম। আচ্ছা, এরপরে তাহলে এই রাউন্ড শব্দটা হচ্ছে কোনো কিছু একটা নির্দিষ্ট সেন্টারকে কেন্দ্র করে কোনো একটা কিছু ঘুরছে, এই ধরনের কোনো কিছু বুঝাতে চাইলে আমরা এই রাউন্ড শব্দটা ইউজ করতে পারি। ওকে, এরপরে দেখেন, আউট অফ। আউট অফ মানে হচ্ছে যে কোন একটা কিছু, ধরেন একটা একটা গর্ত, একটা গর্ত থেকে একটা ইঁদুর বের হচ্ছে, অথবা একটা গর্ত থেকে একটা সাপ বের হচ্ছে, অথবা ধরেন কোন একটা পানির পাইপ, সে পানির পাইপ দিয়ে আহ, পানি বের হচ্ছে, অথবা ধরেন যে একটা টানেলের মধ্য দিয়ে আপনি হাঁটছেন, একটা টানেলের মধ্য দিয়ে আপনি হাঁটছেন, এবং এইখানে যখন আপনি প্রবেশ করবেন তখন আমরা বসিয়েছিলাম ইনটু। তখন আমরা বসেছিলাম ইনটু, হি ইজ ওয়াকিং ইনটু দ্য টানেল, তার মানে সে টানেলটাতে ঢুকতেছে। আবার যখন এই টানেলের মধ্য দিয়ে সে হাঁটতেছে, তখন আমরা প্রেপোজিশন ইউজ করেছিলাম থ্রো, হি ইজ ওয়াকিং থ্রো দ্য টানেল, তার মানে সে টানেলের মধ্য দিয়ে হাঁটছে। আবার যখন আপনি এই টানেল থেকে বের হবেন বা কেউ একজন বের হচ্ছে, তখন আমি বলবো হি ইজ ওয়াকিং আউট অফ দ্য টানেল, সে টানেলের সে টানেল থেকে বের হচ্ছে, আউট অফ দ্য টানেল। তাহলে এরকম কোনো কিছুর ভেতর থেকে কিছু একটা বের হচ্ছে, এরকম বুঝাইতে চাইলে আমরা আউট অফটা ইউজ করব। যেমন, দ্য র্যাবিট ইজ পপিং আউট অফ দ্য হোল, তার মানে খরগোশটা তার যে গর্ত সেখান থেকে বের হয়ে আসতেছে। পেপারস আর কামিং আউট অফ দ্য প্রিন্টার্স, প্রিন্টার থেকে পেপার বের হয়ে আসতেছে। ওকে, ফ্রম, ফ্রমটা এটা আমরা অলরেডি দেখেছিলাম। ফ্রম দিয়ে মূলত হচ্ছে ফ্রমের পরে সব সময় হচ্ছে স্টার্টিং পয়েন্টটা হয়। ফ্রমের পরে সবসময় স্টার্টিং পয়েন্ট, কোনো কিছুর স্টার্টিং পয়েন্টটা সবসময় ফ্রমের পরে বসে। ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য প্রিজনার র্যান অ্যাওয়ে ফ্রম দ্য জেল। এই যে প্রিজনার, সে পালিয়ে গেল, কোত্থেকে পালালো? সে জেল থেকে পালালো। তাহলে তার স্টার্টিং পয়েন্ট, বা সে যে পালিয়ে গেল তার স্টার্টিং পয়েন্ট কোনটা? তার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে জেল, জেলখানা, এটাই হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, আবার ধরেন আমি বললাম যে আই এম ডুইং দিস ক্লাস, আই উইল ডু দিস ক্লাস, আই উইল ডু দিস ক্লাস ফ্রম মানডে, আই উইল ডু দিস ক্লাস ফ্রম মানডে। তাহলে এখানে এই যে ফ্রম, ফ্রম হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, আমি মানডে থেকে শুরু করব। মানডে থেকে শুরু করে এরপরে আমি হয়তো সামনের 1-2 সপ্তাহ বা 1 মাস, 1.5 মাস, 1 বছর এই ক্লাসটা আমি করব। তাহলে ফ্রমের পরে সবসময় আপনার স্টার্টিং পয়েন্টটা হবে, এইটা সবসময় মাথায় রাখবেন যে ফ্রমের পরে সবসময় আপনার স্টার্টিং পয়েন্টটা হবে, স্টার্টিং পয়েন্ট। এখন এই যে স্টার্টিং পয়েন্ট, যারা টেন্সের ক্লাস করেছেন তাদের এই স্টার্টিং পয়েন্টটা নিয়ে আরেকটা কিছু মনে পড়ার কথা। সেটা হচ্ছে, আমরা যখন সিন্সের ব্যবহার শিখেছিলাম, প্রেজেন্ট, ও সরি 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 আপনারা তো টেন্স শিখেন নাই। যাই হোক, টেন্স হচ্ছে আগামী ক্লাসে আরফিন স্যার আপনাদেরকে নেবেন, আমি একটু করে বলে নেই। টেন্সের ক্ষেত্রে টেন্সের ক্ষেত্রে আমরা এই সিন্সের ব্যবহারটা পাবো, এবং সেখানেও এই স্টার্টিংটা আসবে, স্টার্টিং পয়েন্টটা সেখানেও আসবে। কিভাবে আসবে? ধরেন আমি যদি বলি যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2010। তাহলে এইখানে দেখুন, এইখানে কিন্তু আপনি এই যে সিন্স শব্দটা ব্যবহার করতে পারছেন, এবং এইখানে আপনি এই যে 2010 দিচ্ছেন, এটা কিন্তু আপনার একটা স্টার্টিং পয়েন্ট। কিভাবে স্টার্টিং পয়েন্ট হইলো? আপনি
2010 থেকে এই জায়গাটাতে বাস করা শুরু করেছেন এবং এখন 2026 সালে এসেও আপনি একই জায়গাতে বাস করছেন, তাহলে আপনার স্টার্টিং পয়েন্টটা কখন ছিল? স্টার্টিং পয়েন্টটা ছিল 2010। তাহলে সিন্স এটাও কিন্তু স্টার্টিং পয়েন্ট বোঝায়, তাহলে সিন্সের পরেও আমরা স্টার্টিং পয়েন্টটাকে বসাচ্ছি। তাহলে এখানে একটু ঝামেলা লেগে গেল যে ফ্রমের পরে আমরা স্টার্টিং পয়েন্ট বসাইতে পারি, আবার সিন্সের পরে আমরা স্টার্টিং পয়েন্টটা বসাইতে পারি। এখন তাইলে কখন আমরা সিন্স বসাবো, কখন আমরা ফ্রম বসাবো? যেমন আমি যদি এখানে সিন্সের বদলে আমি যদি এখানে ফ্রম দিই, তাহলে কি এখানে আমার বাক্যটা সঠিক হবে? আমি কি বাক্যটা সঠিকভাবে এক্সিকিউট করতে পারবো? উত্তর হচ্ছে না, এখানে আপনি ফ্রম বসাইতে পারবেন না। তাহলে কখন সিন্স বসে এবং কখন ফ্রম বসে? মনে রাখবেন সময়ের ক্ষেত্রে, আমি এখানে ছোট্ট করে একটু লিখে দিই, টাইম বা সময়ের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে এই যে সিন্স, সিন্স সব সময় পাস্টের সেন্স দেয়, সিন্স সব সময় অতীতের কোনো একটা সময়কে নির্দেশ করে। আর এই যে ফ্রম, ফ্রম হচ্ছে ফিউচার, ফ্রম হচ্ছে ফিউচারের সময়টাকে নির্দেশ করে। এটার আমি একটা একটা এক্সাম্পল দেই, তাইলে হচ্ছে যে আপনারা আর একটু ভালো করে বুঝতে পারবেন। আমি এখানে একটা স্লাইড নেই, এক্সাম্পলের জন্য একটা স্লাইড নিচ্ছি। আচ্ছা, দেখেন আমি যদি এরকম বলি যে আই উইল স্টার্ট the project from from 2027, I will start the project from 2027, তাহলে আমি আমার প্রজেক্টটা 2027 সাল থেকে শুরু করব, ঠিক আছে? আবার আমি যদি এরকম বলি যে I have been doing my project since 2025, আমি 2025 সাল থেকে আমার এই প্রজেক্টটাতে কাজ করছি। তাহলে সিন্সের পরে এখানে আমি হচ্ছে 2025 দিলাম, আবার এখানে ফ্রম এর পরে আমি 2027 দিলাম। এই 2027 এটাও কিন্তু স্টার্টিং পয়েন্ট, আবার 2025 এটাও কিন্তু স্টার্টিং পয়েন্ট। কিন্তু পার্থক্য জায়গাটা হচ্ছে সিন্সের পরে যে স্টার্টিং পয়েন্টটা সেটা হচ্ছে পাস্টের স্টার্টিং পয়েন্ট, আর ফ্রম এর পরে যে স্টার্টিং পয়েন্টটা সেটা হচ্ছে ফিউচার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সিন্স আর ফ্রমের মধ্যে পার্থক্য। এটা কিন্তু সময়ের ক্ষেত্রে, এটা কিন্তু কোনো স্থানের ক্ষেত্রে না। সিন্সের পরে স্থান বসে না, ফ্রমের পরে হচ্ছে স্থান বসে, ঠিক আছে? আশা করি এইটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এই গেল ফ্রম এবং সিন্সের ব্যাপারটা। এরপর আসেন এগেইনস্ট। এগেইনস্ট এটার অর্থ হচ্ছে বিরুদ্ধে। এখন এটার দুইটা ব্যবহার আছে। একটা হচ্ছে যে আপনি কারো বিরুদ্ধে যুদ্ধ করছেন, কারো বিরুদ্ধে খেলছেন, সেক্ষেত্রে আপনি এগেইনস্টটা ইউজ করতে পারবেন। আবার যদি এরকম হয় যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন, ধরেন এইখানে একটা গাছ দাঁড়িয়ে আছে, এই গাছের সাথে আপনি এখানে এই গাছের সাথে হচ্ছে হেলান দিয়ে আছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি এগেইনস্টটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা এক্সাম্পল দেখি। দ্য টিম প্লেইড এগেইনস্ট দেয়ার রাইভালস, তাহলে টিম তাদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলাধুলা করছে। হি লিন্ড এগেইনস্ট দ্য ওয়াল, হি লিন্ড এগেইনস্ট দ্য ওয়াল, সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, লিন্ড এগেইনস্ট দ্য ওয়াল, ঠিক আছে? তাহলে এগেইনস্টটা আপনি হেলান দিয়ে দাঁড়ানো এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, আবার কারো বিরুদ্ধে খেলাধুলা হচ্ছে বা লড়াই করছে সেই হিসাবে আমরা এখানে ইউজটা করতে পারি। আচ্ছা, এরপর আসেন বাহাইন্ড। বাহাইন্ড মানে হচ্ছে পেছনে, এটা আক্ষরিক অর্থই পেছনে। এই অবস্থা বা এই ধরনের যখন অর্থ আমরা প্রকাশ করতে চাইবো তখন আমরা ব্যবহার করতে পারি। যেমন দ্য পুলিশম্যান ইজ রানিং বাহাইন্ড দ্য এক্সটর্শনিস্ট। এক্সটর্শনিস্ট অর্থ কি? এক্সটর্শনিস্ট অর্থ হচ্ছে চাঁদাবাজ, চাঁদাবাজ, চাঁদাবাজের পেছনে দৌড়াচ্ছে। তাহলে পেছনে দৌড়াচ্ছে, এটা আমরা এখানে বাহাইন্ড দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন বিটুইন। বিটুইন হচ্ছে দুইয়ের মাঝে কোনো কিছু হইলে সেটাকে আমরা বিটুইন বলতে পারি। যেমন দ্য অ্যাপল ইজ বিটুইন দ্য বক্সেস। এখন এই বিটুইন যে, এই বিটুইন কিন্তু যে কোনো দুইয়ের মধ্যে হইতে পারে। যেমন ধরেন আমি বললাম এরকম যে দ্য সেকেন্ড শো উইল স্টার্ট বিটুইন 2 p.m. টু 3 p.m., ঠিক আছে? 2 p.m. টু 3 p.m. তাহলে দেখেন এই যে বিটুইন, আপনি দুইটা সময় বলছেন যে এই দুইটা সময়ের মাঝে পরের শোটা অনুষ্ঠিত হবে বা দ্বিতীয় শোটা অনুষ্ঠিত হবে। তাহলে এরকম দুই বুঝাইতে, যে কোনো ধরনের দুই বুঝাইতে আমরা বিটুইন ইউজ করি, যে কোনো ধরনের দুই বুঝাইতে আমরা বিটুইন ইউজ করি। কিন্তু যদি দুইয়ের বেশি হয়,
যদি দুইয়ের বেশি হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব অ্যামং। দুইয়ের বেশি হলে আমরা অ্যামং ইউজ করব। যেমন দেয়ার ওয়াজ ডিসএগ্রিমেন্ট অ্যামং দ্য টিম মেম্বার্স। টিম মেম্বার্সের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট আছে, ঝামেলা আছে, ঠিক আছে। এখন আসেন, এইখানে একটা কনফিউজিং ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা বাক্য দেওয়া আছে, দ্য ট্রিটি বিটুইন অথবা অ্যামং দ্য 5 নেশনস ওয়াজ সাইন্ড। এখানে বিটুইন হবে নাকি এখানে অ্যামং হবে? এখানে স্বাভাবিকভাবেই কমন সেন্স হিসেবে উত্তরটা আসে হচ্ছে এমন। কেন? কারণ এখানে 5 আছে, আমরা তো জানি যে 2 এর মধ্যে হইলে আমরা বিটুইন বসাই, যদি 2+ হয় সেক্ষেত্রে আমরা এমং বসাই। এখানে 5 নেশনস আছে, তাহলে 5 নেশনস এর সাথে যে চুক্তিটা হইছে এটা অবশ্যই আমরা এমং দিব। কিন্তু এই ক্ষেত্রে একটা এক্সেপশন কাজ করে, এইখানে এমংটা সঠিক উত্তর হবে না, এখানে সঠিক উত্তর হবে বিটুইন। কেন? মনে রাখবেন, যখন কোনো এগ্রিমেন্ট হয় অথবা কোনো প্যাক্ট হয় অথবা কোনো ট্রিটি হয়, এই সবগুলো হচ্ছে চুক্তির ইংরেজি। এগ্রিমেন্ট বলেন, প্যাক্ট বলেন, ট্রিটি বলেন, সবগুলো হচ্ছে চুক্তি। এই চুক্তির ক্ষেত্রে চুক্তিটা কিন্তু শুধু যে 5 জনের মেম্বারদের মধ্যে হয় এরকম না, প্রতিটা ইন্ডিভিজুয়ালের সাথে প্রতিটা ইন্ডিভিজুয়ালের চুক্তি হয়। যেমন ধরেন, আমি যদি সার্কের কথা হিসাব করি, যে সার্কের সাথে একটা চুক্তি হইলো, অথবা আমি ধরলাম যে বিমস্টেক, হ্যাঁ আমাদের এই অঞ্চলের বিমস্টেক, এই বিমস্টেকের মধ্যে যে এই 7টা দেশ আছে, এই 7টা দেশ নিয়ে তারা একটা চুক্তি করলো। এখন এই চুক্তির আন্ডারে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যেই সম্পর্ক হবে, বাংলাদেশের সাথে মায়ানমারেরও সে একই রকম সম্পর্ক হবে, আবার মায়ানমারের সাথে থাইল্যান্ডেরও কিন্তু একই ধরনের সম্পর্ক হবে। অর্থাৎ চুক্তিটা 7 জনের মধ্যে হলেও এখানে কিন্তু একটা বাইলেটারাল জিনিস কাজ করবে। হ্যাঁ, একটা দ্বিপাক্ষিক বিষয়বস্তু এখানে কাজ করবে। কারণ সবার সাথে যদি সবার এগ্রিমেন্ট না হয়, আমার সাথে যদি ভারতের এগ্রিমেন্ট না হয়, আমার সাথে যদি থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সমঝোতা না হয়, তাহলে তো আমি বিমস্টেকের চুক্তিটা করতে পারবো না। এই কারণে এগ্রিমেন্ট, প্যাক্ট এবং ট্রিটির ক্ষেত্রে সব সময় বিটুইন বসে। ঠিক আছে, এগ্রিমেন্ট, প্যাক্ট এবং ট্রিটির ক্ষেত্রে সব সময় বিটুইন বসে, এখানে এমং বসে না। এই ব্যাপারটা মাথায় রাখবেন। তাহলে সঠিক উত্তরটা হবে দ্য ট্রিটি বিটুইন দ্য 5 নেশনস ওয়াজ সাইন্ড। ঠিক আছে, তাহলে ট্রিটি থাকলে সেখানে আমরা বিটুইন বসে, সেখানে আমরা এমং বসাইতে পারবো না। আচ্ছা, এরপরে আসেন বাই। বাই দিয়ে দুইটা অর্থ হয়, একটা হচ্ছে পাশে আর একটা হচ্ছে দ্বারা। ওই যে আমরা আহ, আচ্ছা আমরা এখনো পড়ি নাই, ভয়েসের ক্লাস সামনে আছে, সেখানে আমরা দেখব যেমন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, তার দ্বারা কাজটি করা হয়েছে। তাহলে এই যে হ্যাজ বিন ডান বাই হিম দ্বারা, এইখানে আমরা বাইটা বসাইতে পারি। আরটা হচ্ছে পাশে, পাশে আছে এরকম। এখন যখন এক্সাম্পলটা দেখি, দ্য স্টুডেন্ট সেট বাই দ্য টিচার, স্টুডেন্ট টিচারের পাশে বসে আছে বা বসেছে। এইখানে বাই যেমন পাশে, আবার বিসাইড, হ্যাঁ অথবা হচ্ছে নেক্সট টু, এইটা অর্থ কিন্তু পাশে। এখন কোন পাশে দিয়ে আসলে কখন কোন পাশে বোঝায়, এইটা একটা ব্যাপার আছে। এখানে ব্যাপারটা হইলো, এই যে বাই, এই বাই দিয়ে বোঝায় যে আহ, পাশাপাশি বসে আছে কিন্তু একদম ক্লোজ না, দুইজনের মধ্যে একটা গ্যাপ আছে, এবং তারা বসে আছে কিন্তু তারা আসলে একদম ক্লোজ যে বসে আছে ওই রকম না, তাদের মধ্যে একটা গ্যাপ আছে, একটা গ্যাপ রেখে তারা এখানে বসে আছে। তো বাই দিয়ে এইটা বোঝানো হয়, ঠিক আছে, তাদের মধ্যে একটা গ্যাপ আছে। কিন্তু যদি এরকম হয় যে তারা খুবই কাছাকাছি বসে আছে, খুবই কাছাকাছি বসে আছে, তাদের আহ, যে প্রক্সিমিটি, প্রক্সিমিটি মানে হচ্ছে যে নৈকট্য, এই নৈকট্যটা একদম কাছাকাছি, খুবই নিকটে, এই ক্ষেত্রে আমরা বিসাইড বা হচ্ছে নেক্সট টু ব্যবহার করব। যেমন দেখেন, দ্য স্টুডেন্ট স্যাট বিসাইড অথবা নেক্সট টু দ্য টিচার, একদম গায়ে গা ঘেঁষে তারা বসে আছে, একদম পাশাপাশি বসে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিসাইড অথবা নেক্সট টু ব্যবহার করব। আর যদি এরকম গা লাগালাগি না থাকে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব। আচ্ছা, ওকে, একটু পর আমরা একে পড়তেছি। দেখেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে দুইটা বাক্য দেওয়া আছে। একটা হলো হি ইজ গোয়িং টু হোম, হি ইজ গোয়িং হোম। এখানে আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে যে দুইটা বাক্যই আসলে সঠিক, কোনো বাক্যটাতে আসলে ভুল টুল নাই। কিন্তু এখানে যেহেতু বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, তার মানে একটা বাক্য অবশ্যই ভুল, একটা বাক্য সঠিক। কোনটা ভুল? এখানে ভুল বাক্যটা হচ্ছে হি ইজ গোয়িং টু হোম, এই বাক্যটা হচ্ছে ভুল। আর হি ইজ গোয়িং হোম এই বাক্যটা হচ্ছে সঠিক। কেন? আচ্ছা, আমরা যদি পার্থক্য করি তাহলে আমরা দেখবো যে এইখানে হোমের আগে একটা টু আছে, এইখানে হোমের আগে কোনো ধরনের টু নাই। তাহলে এখানে মেইন ব্যাপারটা হচ্ছে যে হোমের আগে
হোমের আগে, ঠিক আছে, হোমের আগে আমরা টু বসাবো না। এটা হচ্ছে 1 নম্বর কথা। তাহলে 1 নম্বর কথাটা মাথায় ঢোকান, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হোমের আগে আমরা টু বসাবো না। হোমের আগে আমরা টু বসাবো না, এটা হচ্ছে 1 নম্বর কথা, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে এইখানে একটা এক্সেপশন আছে। সে এক্সেপশনটা কি? এক্সেপশনটা হচ্ছে হোম। দেখেন এই হোম শব্দটা কিন্তু খালি, এই হোমের আগে কোনো কিন্তু কিছু নাই, মানে হোমের আগে এবং টু এর পরে যে মাঝখানে, মাঝখানে কোনো কিছু নাই, মাঝখানে কোনো শব্দ নাই। যদি এরকম হোমের আগে সরাসরি আমরা দেখি টু বসছে, তাহলে আমরা মনে করব ওই বাক্যটা ভুল। হোমের আগে সরাসরি কখনোই টু বসবে না। কিন্তু যদি হোমের আগে কিছু একটা থাকে, কিছু একটা থাকে, কি কি, যেমন আমি যদি বলি এখানে দেওয়া আছে শি রিটার্নড টু, টু এর পরে আছে হার ফাদার্স, এরপরে আছে হোম। তাহলে শুরুতে আছে টু, এরপরে আছে হার ফাদার্স, এরপরে আছে হোম। তাহলে এইখানে হোমের আগে হার ফাদার্স আছে, এইখানে আমি টু বসাতে পারবো, ঠিক আছে। কিন্তু যদি এখানে হার ফাদার্স না থাকতো, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে এই টুটা বসাতে পারতাম না। যেহেতু হার ফাদার্স আছে, সুতরাং আমি এখানে টু বসাতে পারবো। তাহলে হোমের পূর্বে নর্মালি টু বসবে না, কিন্তু হোমের পূর্বে যদি কোনো ফ্রেজ বা কোনো শব্দ থাকে, সেই ক্ষেত্রে আমরা হোমের পূর্বে টুটা বসাইতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে একটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন যে হোম, হিয়ার এন্ড দিয়ার, অ্যাব্রড, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, নাও, হিয়ার, সামহোয়ার, এগুলোর আগে, এগুলোর আগে কখনোই টু বসে না, এগুলোর আগে কখনোই টু বসে না, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাকে আপনি অমিশন অফ প্রেপোজিশন হিসেবে মনে রাখতে পারেন। অমিশন মানে কি? বাদ। অমিশন মানে বাদ দেওয়া। তাহলে অমিশন মানে প্রেপোজিশন মানে হচ্ছে যেখানে প্রেপোজিশন বসে না, তাহলে এই শব্দগুলোর আগে আমরা টু বসাবো না, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। হি উইল গো টু অ্যাব্রড, তাহলে এখানে টু এর পরে অ্যাব্রড আছে, তাইলে এটা হচ্ছে ভুল। তারপর হচ্ছে হি গোজ টু হোম, তাহলে এখানে হোমের আগে টু আছে, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে সঠিক। আচ্ছা, এরপর আসেন বাড়িতে থাকা। বাড়িতে থাকা তার মানে হচ্ছে স্টে। বাড়িতে থাকা, জাস্ট এই স্টে শব্দটা আপনি মাথায়, স্টে মানে থাকা, বাড়িতে থাকা, স্টে। তো স্টে করা বোঝাতে স্টের আগে ব্রিটিশরা, ব্রিটিশরা হচ্ছে স্টের পরে অ্যাড বসায়, আর আমেরিকানরা কোনো ধরনের প্রেপোজিশন বসায় না। তো এখন আমরা হচ্ছে যে কোনটা আসলে ইউজ করব? আমরা সাধারণত হচ্ছে যে ব্রিটিশরাই ব্যবহার করি আমাদের কাগজে কলমে। সেক্ষেত্রে আমরা পরীক্ষাতে আসলে এইটা এইটা দিব যে প্লিজ স্টে অ্যাট হোম। তাহলে স্টে এর সাথে বাড়িতে থাকা, স্টে, স্টের সাথে আমরা ব্রিটিশরা অ্যাড বসায়, আমেরিকানরা অ্যাড বসায় না, তবে আমরা এই অ্যাডটাই ব্যবহার করব, ঠিক আছে। ওকে, এবার আসেন যে বাড়িতে অর্থে, বাড়িতে, বাড়িতে অর্থে স্টে না, স্টে টিস্টে না, জাস্ট বাড়িতে, এই হিসেবে আমি কি অ্যাট হোম বসাবো নাকি হচ্ছে ইন হোম বসাবো? যেমন ধরেন আমি দুইটা সেন্টেন্স এখানে আছে, ইউ ক্যান নট ডু দিস ইন হোম, অথবা ইউ ক্যান নট ডু দিস অ্যাট হোম, নাকি ইউ ক্যান নট ডু দিস ইন ইউর হোম। এখানে মেন মেন জিনিসটা হচ্ছে যে শুধু নর্মালি যদি বাড়িতে বোঝায়, বাড়িতে বলতে এখানে আসলে স্টে শব্দটা নাই, স্টে শব্দটা নাই, সেই ক্ষেত্রে আমি অ্যাট ইউজ করব, অ্যাট। ইউ ক্যান নট ডু দিস অ্যাট হোম, এটা হচ্ছে সঠিক, ঠিক আছে। আর আমি যদি, আমার কাছে মনে হলো যে আমার কাছে অ্যাট ভালো লাগতেছে না, আমি ইন ইউজ করব, সেই ক্ষেত্রে হোমের আগে আপনি সরাসরি ইনটা ইউজ করতে পারবেন না, তার আগে কোন একটা পজিটিভ থাকতে হবে। যেমন এই যে ইন ইউর হোম, ইন ইউর মাদার্স হোম, ইন ইউর ফাদার্স হোম, অথবা ইন মাই হোম, হ্যাঁ, অথবা ইন হিজ হোম, হ্যাঁ, অথবা ইন দেয়ার হোম। তাহলে এই ধরনের পজিটিভ থাকলে আমরা ইন ইউজ করব, আর পজিটিভ না থাকলে আমরা অ্যাড ইউজ করব, ঠিক আছে। তাহলে এইখানে হোম বিষয়ক যেইগুলো আমরা একটু পড়লাম, সেটা যদি আমরা একটু সংক্ষেপে সামারি করি, তাহলে 1 নাম্বার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা টু হোম বসাবো না, এটা হচ্ছে 1 নাম্বার ইস্যু ছিল। 2 নাম্বার যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে স্টে, স্টে, বাড়িতে, স্টে। তো স্টের সাথে আমরা বসাবো হচ্ছে অ্যাট হোম, স্টে অ্যাট হোম আমরা হচ্ছে বসাবো, এটা হচ্ছে আমরা মনে রাখবো। আর সর্বশেষ হচ্ছে যে হোমের আগে আমরা কি ইন বসাবো নাকি হচ্ছে অ্যাট বসাবো? নর্মালি আমরা হচ্ছে অ্যাট বসাবো, এটা হচ্ছে নর্মাল নিয়ম। হোমের সাথে আমরা নর্মালি অ্যাড বসাবো। আর যদি আমি ইন বসাইতে চাই, সেক্ষেত্রে ইনের পরে
একটা পজিটিভ থাকা লাগবে। পজিটিভ, এরপরে আমরা হোম বসাতে পারবো। ঠিক আছে, আমরা এখানে এক্সাম্পল দেখি। যেমন এই যে বাড়িতে বোঝাতে অ্যাট হোম, ইন মাই হোম, ইন ইউর হোম এরকম ব্যবহার করা যাবে, কিন্তু শুধু হোমের পূর্বে ইন ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ওকে। এরপর আসেন অ্যারাইভ। অ্যারাইভ মানেও পৌঁছানো, আবার রিচ মানেও পৌঁছানো। রিচ অর্থ পৌঁছানো, অ্যারাইভ অর্থ কিন্তু পৌঁছানো। ঠিক আছে, কিন্তু এইখানে এই অ্যারাইভের পরে প্রেপোজিশন বসে, কিন্তু রিচের পরে কোনো প্রেপোজিশন বসে না। কেন? কারণ হচ্ছে এই যে রিচ, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, আর এই যে অ্যারাইভ, অ্যারাইভ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে অ্যারাইভ হচ্ছে ইনট্রানজিটিভ এবং রিচ হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি? ট্রানজিটিভ মানে হচ্ছে এটার একটা অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ মানে কি? এটার কোনো অবজেক্ট থাকবে না। ঠিক আছে, তো সাধারণত ট্রানজিটিভ ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে প্রেপোজিশন বসে না সাধারণত। যেমন ধরেন আমি যদি বলি যে ইট, ইট, ইট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে ইটের পরে আপনি অবজেক্ট আনবেন, যেমন ইট দ্য ম্যাঙ্গোজ, হ্যাঁ, ইট দ্য রাইস, হ্যাঁ, অথবা ইটের বদলে যদি আপনি ড্রিঙ্ক দেন, তাহলে ড্রিঙ্ক একটা ট্রানজিটিভ ভার্ব, ড্রিঙ্ক দ্য ওয়াটার, হ্যাঁ, ড্রিঙ্ক দ্য জুস। তাহলে এইগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে প্রেপোজিশন বসে না, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রেপোজিশন বসে। তাহলে অ্যারাইভের পরে আমরা অ্যাড বসাইতে পারি, অ্যারাইভের পরে আমরা ইনও বসাইতে পারি, কিন্তু রিচের পরে আমরা প্রেপোজিশন বসাবো না। যেমন দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অ্যাট 8:15 PM। ঠিক আছে, অথবা আমরা অ্যারাইভের পরে ইনও বসাতে পারি, যেমন মান্নান অ্যারাইভড ইন ঢাকা সেফলি। তাহলে এখানে যেহেতু ঢাকা বড় শহর, সেক্ষেত্রে আমরা ইন বসিয়েছি। কিন্তু যদি আপনি রিচ দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের প্রেপোজিশন বসাতে পারবেন না। যেমন আই রিচড দ্য এয়ারপোর্ট ইন গুড টাইম, তাহলে রিচের পরে কোনো প্রেপোজিশন নাই। ঠিক আছে, ওকে। এরপরে আসেন আমরা দেখব মেক। মেকের পরে, মেকের পরে কি কি প্রেপোজিশন হয়? মেকের পরে অফ হইতে পারে, মেকের পরে ফ্রম হইতে পারে, মেকের পরে ইন হইতে পারে, মেকের পরে কিন্তু আউটও হইতে পারে। এই তিনটা প্রেপোজিশনে কিন্তু মেকের পরে হয়। এখন কখন কোনটা হয়? শুরুতে আসেন মেড অফ এবং হচ্ছে মেড ফ্রম। মেড অফ এবং মেড ফ্রম এই দুইটা দিয়েই মূলত হচ্ছে উপাদানগুলোকে বোঝানো হয়। উপাদান, মেড ফ্রম এবং মেড অফ দিয়ে উপাদান বোঝানো হয়। উপাদান, উপাদান মানে কি? যেমন ধরেন যে কোনো কিছুই হচ্ছে উপাদান দিয়ে তৈরি। যেমন আমরা কিসের তৈরি? আমরা হচ্ছে মাটির তৈরি, ঠিক না? একটা কাগজ, কাগজ কিসের তৈরি? কাগজ বাঁশ দিয়ে তৈরি করা যেতে পারে, কাগজ হচ্ছে আখের ছোবড়া দিয়ে তৈরি হতে পারে। তারপরে ধরুন এই যে আমাদের সামনে যা কিছু আমরা দেখতে পাই, সবকিছুর কিন্তু একটা উপাদান আছে, উপাদান আছে। যেমন ধরুন যে একটা বিস্কুট, একটা বিস্কুট কি দিয়ে তৈরি? একটা বিস্কুট হচ্ছে ময়দা দিয়ে তৈরি, এখানে ডিম আছে, এখানে চিনি আছে, এখানে দুধ আছে। তারপরে ধরুন যে আম, একটা কি বলা যায়, যেমন ধরেন এই যে আমাদের গায়ের ড্রেসটা, পোশাকটা, এই পোশাক কি দিয়ে তৈরি? এই পোশাকটা হচ্ছে সুতা দিয়ে তৈরি। সুতা আবার কি দিয়ে তৈরি? সুতা হচ্ছে তুলা দিয়ে তৈরি। তাহলে সবকিছু কিছু না কিছু একটা দিয়ে তৈরি। তাহলে মেড অফ এবং মেড ফ্রম এটা মূলত হচ্ছে উপাদানগুলোকে বোঝানো হয়। এখন কখন অফ বসবে এবং কখন ফ্রম বসবে? প্রথম কথা হচ্ছে, দেখেন আপনার সামনে বা আপনি এখন যে জায়গাটাতে বসে আছেন, সেটা হতে পারে একটা চেয়ার। এখন সেই চেয়ারটা হতে পারে স্টিলের তৈরি, অথবা হতে পারে কাঠের তৈরি। চেয়ারটা যদি কাঠের হয়, তাহলে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে এই চেয়ারটা কাঠের তৈরি, বা আপনার সামনে যে টেবিলটা আছে সেটা কাঠের তৈরি। ঠিক আছে, কিন্তু আপনার সামনে যে কাগজটা আছে, এইটা কি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, নাকি এইটা আখ দিয়ে তৈরি করা হয়েছে, নাকি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু আপনার বোঝা সম্ভব না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা উপাদানটা বুঝতে পারি, কিছু কিছু ক্ষেত্রে আমরা উপাদানটা বুঝতে পারি না। যদি আমরা উপাদানটা বুঝতে পারি, উপাদানটা যদি আমরা বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা বসাই অফ। উপাদানটা বুঝতে পারলে আমরা বসাবো অফ। কিন্তু উপাদানটা যদি আমরা বুঝতে না পারি, সেই ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে ফ্রম। যেমন দিস টেবিল ইজ মেড অফ উড নাকি ফ্রম উড, ইজিলি বোঝা যায় যে এই টেবিলটা কাঠ থেকে তৈরি। তাহলে কাঠ থেকে তৈরি আমরা আসলে বুঝতে পারতেছি, সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে অফ। দ্য পেপার ইজ মেড অফ উড নাকি ফ্রম উড, পেপার যে কাগজ, কাগজ যে কাঠ থেকে তৈরি, এটা আসলে বোঝা যায় না। যদি বোঝা যায় না, সুতরাং আমরা দিব ফ্রম। দ্য পেপার ইজ মেড ফ্রম উড। ঠিক আছে, ওকে।
এরপর আসেন মেড ইন। মেড ইন দিয়ে মূলত বোঝানো হয় যে কোনো একটা বস্তু যেই জায়গাটাতে তৈরি, যেই স্থানটাতে তৈরি, সেই স্থানটাকে বোঝানোর জন্য আমরা মেড ইন ব্যবহার করি। যেমন বাংলাদেশ থেকে যে সমস্ত গার্মেন্টস প্রোডাক্ট আমরা বাইরে সেল করি, ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউনাইটেড স্টেটস, সেখানে লেখা থাকে মেড ইন বাংলাদেশ। ঠিক আছে, তাহলে যে মেড ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশে তৈরি, বাংলাদেশে তৈরি। ঠিক আছে, ওকে। এরপরে আসেন যে মেক আউট। মেক আউট মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা, বুঝতে পারা, পারসিভ করতে পারা, আন্ডারস্ট্যান্ড করতে পারা, এটাকে বলা হয় মেক আউট। যেমন আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে, আমি আসলে বুঝতে পারতেছি না তুমি আসলে কি বলতেছো, সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। ওকে, এই মেকের সাথে আরেকটা প্রেপোজিশনও হয়, এটা মূলত ডাবল প্রেপোজিশন, সেটা হচ্ছে মেক আপ অফ বা মেড আপ অফ। মেক আপ অফ বা মেড আপ অফ এটাতে বোঝায় হচ্ছে গঠিত, গঠিত। ঠিক আছে, গঠিত। যেমন জিওনাস আনাস ফ্যামিলি ইজ মেড আপ অফ 181 মেম্বার্স। জিওনাস আনার যে ফ্যামিলি, সেটা 181 জন, 181 জন দিয়ে তৈরি, মানে 181 জন সদস্য আছে। ঠিক আছে, এই মেড আপ অফ এটার আরেকটা সিনোনিম আছে, এটা আমরা সামনে দেখব সেই সিনোনিমটা। তাহলে আপাতত এটা মনে রাখেন যে মেড আপ অফ মানে হচ্ছে গঠিত। তাহলে মেক দিয়ে আমরা অনেকগুলো প্রেপোজিশন পেলাম, মেড অফ পেলাম, মেড ফ্রম পেলাম, মেড ইন পেলাম, মেক আউট বা মেড আউট পেলাম, মেড আপ অফ আমরা পেলাম। এরপর আসেন যে অ্যাবজর্ভ। অ্যাবজর্ভ ইন। অ্যাবজর্ভ ইন মানে হচ্ছে খুব মনোযোগের সাথে কোনো একটা কিছু করা, ধ্যানমগ্ন হয়ে কোনো কিছু করা। যেমন আমরা যখন আমাদের পছন্দের কোনো কাজ করি, সেটা নিয়ে আমরা হচ্ছে ধ্যানমগ্ন থাকি। হ্যাঁ, জগতে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে আমরা কোনো ধরনের খেয়াল রাখি না। এটাকে আমরা বলি অ্যাবজর্ভ ইন, একদম গভীরভাবে গভীর মনোযোগ দিয়ে কোনো কিছু করা। হুম। যেমন ধরেন যখন আমরা আম, প্রার্থনা করি, প্রার্থনা করার ক্ষেত্রে কিন্তু এই গভীর মনোযোগটা আমাদের দরকার হয়। আবার যখন আমরা পড়াশোনা করব তখনও কিন্তু আমাদের এই গভীর মনোযোগটা একটা ভালো জিনিস। যদি কোনো না থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার মাথায় অনেক পড়ায় আসলে ঢুকবে না। তাহলে অ্যাবজর্ব ইন মানে হচ্ছে গভীরভাবে নিবিষ্ট বা নিমগ্ন হয়ে কাজ করা। তাহলে অ্যাবজর্ব সাথে সবসময় ইন বসে, কখনোই অ্যাড বসে না। দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্ব ইন হিজ ওয়ার্ক, তাহলে গভীর মনোযোগ দিয়ে সে যে কাজটা করছে। ওকে। অন ফুট। অন ফুট এটা আমরা দেখেছিলাম এর আগেও, যে আপনি যদি কোনো জায়গাতে হেঁটে যান, আপনি কোনো, যেমন আমরা অনটা আরেকটা জায়গায় দেখেছিলাম, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে যে আপনার ওই যে কোনো পিঠে চড়া, পিঠে চড়া, যেমন ঘোড়ার পিঠে চড়া, সাইকেলের পিঠে চড়া, সেই ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে অন ইউজ করেছি। আর খালি পায়ে, আহ, পায়ে হেঁটে যাওয়া, খালি পায়ে না, পায়ে হেঁটে গেলেও আমরা অন ইউজ করি। কিন্তু যদি স্পেসিফিক উল্লেখ থাকে বেয়ার ফুট, খালি পা, কি উল্লেখ থাকে বেয়ার ফুট, যেমন উই শুড গো টু শহীদ মিনার ইন বেয়ার ফুট, আমাদের শহীদ মিনারে খালি পায়ে যাওয়া উচিত। এই ক্ষেত্রে কিন্তু ফুট শব্দটা থাকার পরে আপনি অন ইউজ করতে পারবেন না, আপনাকে ইউজ করতে হবে ইন। উই শুড গো টু শহীদ মিনার ইন বেয়ার ফুট, হ্যাঁ, ইন বেয়ার ফুট। ওকে, তাহলে পায়ে হেঁটে গেলে অন ফুট, আর খালি পায়ে হেঁটে গেলে হচ্ছে ইন বেয়ার ফুট। আচ্ছা, এরপর আসেন ডিল। ডিল মানে হচ্ছে আম, চুক্তি করা হয়, আবার ব্যবসা করা হয়। ডিলের সাথে ইন হয়, আবার উইদও হয়, দুইটাই হয়। এখন কোনটার সাথে কি হয়, যেমন দেখেন এখানে বলছে হি ডিলস ইন ইয়াবা, হি ডিলস ওয়েল উইথ দ্য স্টুডেন্টস। দুটার পার্থক্য কিন্তু ভিন্ন, দুটার অর্থ কিন্তু ভিন্ন। প্রথম ডিল ইন, এই ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, সে ইয়াবার ব্যবসা করে। আর এই ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা। ঠিক আছে, সেই স্টুডেন্টের সাথে ভালো আচরণ করে। তাহলে ডিল ইন মানে কি, ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, আর ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা। ঠিক আছে, আচরণ করা। আচ্ছা, প্রাইড। প্রাইড মানে হচ্ছে অহংকার। হ্যাঁ, তো এখানে একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজটা হচ্ছে টেক প্রাইড, টেক প্রাইড ইন, টেক প্রাইড ইন। ঠিক আছে, যখন এই টেক প্রাইড থাকবে, যখন টেক প্রাইড থাকবে, এই টেক প্রাইডের সাথে সব সময় হচ্ছে ইন বসে, টেক প্রাইডের সাথে সবসময় ইন বসে। ঠিক আছে, আর প্রাইডের সাথে সবসময় অন বসে। তাহলে কি বললাম, শুধু প্রাইড যদি থাকে সেক্ষেত্রে অন বসবে, আর টেক প্রাইড ইন এটার সাথে সবসময় হচ্ছে আপনার ইন বসবে, টেক প্রাইড সাথে ইন বসবে। এখন টেক প্রাইড ইন মানে কি, টেক প্রাইড ইন মানে হচ্ছে যে আম, কোনো কিছু নিয়ে আপনার গর্ববোধ করা, গর্ববোধ করা। হ্যাঁ, যেমন ধরেন আমি বললাম
যে ইউ শুড টেক প্রাইড ইন ইউর ওয়ার্ক, তুমি তোমার কাজ নিয়ে গর্ব করা উচিত। তুমি দেখেন কি বলছে, টেক প্রাইড ইন ইউ সেলফ, নিজেকে নিয়ে তুমি গর্ব করা উচিত। হ্যাঁ, নিজেকে নিয়ে তুমি গর্ব করো। ঠিক আছে। আবার এইটার আরেকটা অর্থ হয়, আরেকটা অর্থ হয়, সেটা হচ্ছে কেমন, ধরেন আমি যদি বলি এরকম, শি টেক্স শি টেক্স প্রাইড ইন শি টেক্স প্রাইড ইন হার গার্ডেন। শি টেক্স প্রাইড ইন হার গার্ডেন, এটার মানে কি? এটা মানে হচ্ছে, এই যে টেক্স প্রাইড ইন, এই টেক্স প্রাইড ইন মানে হচ্ছে যে কোনো কিছু খুব যত্ন নিয়ে করা, কোনো কিছু খুব যত্ন নিয়ে করা। মানে এটা, এই বাক্যের অর্থ হচ্ছে সে তার বাগানের খুব যত্ন নেয়। ঠিক আছে, টেক্স প্রাইড ইন, তাহলে টেক্স প্রাইড ইন এই অর্থটাও কিন্তু হয়। আর আরেকটা হচ্ছে যে প্রাইড অন। প্রাইড অন প্রাইড অন মানে হচ্ছে যে আহ, কোনো কিছু নিয়ে আম, গৌরবান্বিত হওয়া। ঠিক আছে, বা গর্ব অনুভব করা, দুইটাই হয়। যেমন দেখেন, শি প্রাইডেড হার সেলফ অন হার পাংচুয়ালিটি, তাহলে এখানে প্রাইডের পরে অন হয়েছে। আবার দেখেন, ইটস প্রাইড দ্যাট ড্রাইভস হার, এখানে এই যে প্রাইড, এই প্রাইড কিন্তু নাউন, এখানে সাথে কিন্তু কোনো প্রেপোজিশন হয় নাই। ঠিক আছে। ইটিং উইথ ইউ ইজ মাই প্রাইড, দেখেন এই প্রাইড হচ্ছে নাউন। কিভাবে বুঝবেন এটা নাউন? এই দেখেন এখানে মাই আছে, তাহলে মাই হচ্ছে এটা ডিটারমাইনার, তাহলে এই ডিটারমাইনার পর আমরা জানি সবসময় নাউন হয়। টেক প্রাইড ইন, এখানে টেক প্রাইড যেহেতু আছে, এখানে ইন হয়েছে। ঠিক আছে। রাইট উইথ এবং হচ্ছে রাইট ইন, রাইট উইথ এবং রাইট ইন দুইটাই আসলে সঠিক হয়, কিন্তু দুইটার ব্যবহার হচ্ছে ভিন্ন ভিন্ন। যেমন যদি আপনি কোনো কলম দিয়ে লিখেন অথবা কোনো একটা পেন্সিল দিয়ে লিখেন, সেই ক্ষেত্রে হবে হচ্ছে উইথ, উই রাইট উইথ আ পেন, উইথ আ পেন্সিল। কিন্তু যদি আহ, কালি হয়, কালি, যে আমরা কালি দিয়ে লিখি, ইঙ্ক, ইঙ্ক মানে হচ্ছে কালি, কালি, আমরা কালি দিয়ে লিখি, সেই ক্ষেত্রে হবে ইন ইঙ্ক, উই রাইট ইন ইঙ্ক, আমরা কালি দিয়ে লিখি। ঠিক আছে। ওকে, এরপর আসলেন অ্যাটেন্ড অন। অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা। হ্যাঁ, সেবা করা, তার হচ্ছে কি বলা যায় এটাকে, ট্রিটমেন্ট করা। তাহলে অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা, হাজবেন্ড অ্যাটেন্ডস অন ওয়াইফ। আর অ্যাটেন্ডের সাথে আরেকটা প্রেপোজিশন হয়, সেটা হচ্ছে অ্যাটেন্ড টু। অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ দেওয়া। তো দেখেন আহ, পার্থক্য জায়গাটা কি কি, অ্যাটেন্ড, অ্যাটেন্ড টুও হয়, আবার অ্যাটেন্ড অনও হয়, অ্যাটেন্ড অনও হয়। এই অন মানে কি, অন মানে হচ্ছে সেবা করা, আর এই টু অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, মনোযোগ দেওয়া। ঠিক আছে, প্লিজ অ্যাটেন্ড টু মাই লেকচার, আমার ক্লাসের দিকে মনোযোগ দিন। ঠিক আছে। ওকে, এখন আমরা যা যা পড়লাম, আমরা একটু হচ্ছে রিক্যাপ করে আসি। হ্যাঁ, আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস পড়লাম, আমরা রিক্যাপ করে আসি। লেখা আমরা দেখলাম রাউন্ড, রাউন্ড মানে হচ্ছে চারদিকে কোনো কিছু ঘোরার গতি বুঝাতে, কোনোটা সেন্টারকে কেন্দ্র করে কোনোটা কিছু গতির ঘোরার গতি বুঝালে আমরা রাউন্ড শব্দটা ব্যবহার করতে পারি। আউট অফ, কোনো কিছুর ভেতর থেকে বের হওয়া বোঝাচ্ছে, এরকম হলে আমরা আউট অফ ব্যবহার করতে পারি। তারপর আমরা দেখলাম ফ্রম, ফ্রম এর পরে সবসময় স্টার্টিং পয়েন্টটা বসে। এখন সেই স্টার্টিং পয়েন্টটা সময় হতে পারে, সেই স্টার্টিং পয়েন্টটা কোনো প্লেসও হতে পারে, সেই স্টার্টিং পয়েন্টটা কোনো ঘটনাও ঘটতে পারে। তবে আমরা খেয়াল রাখবো, ফ্রম এর পরে সময় যদি আমি বসাইতে চাই, তাহলে অবশ্যই সেটা ফিউচারের সময়কে ডিনোট করবে। ফ্রম দিয়ে কখনোই আমি পাস্টের কোনো সময়কে ডিনোট করতে পারবো না। পাস্টের কোনো সময়কে ডিনোট করতে চাইলে আমাকে অবশ্যই সিন্স নিতে হবে। তারপরে আমরা দেখলাম হচ্ছে অ্যাগেইনস্ট, বিরুদ্ধে হয়, আবার কোনো কিছুতে হেলান দিয়ে দাঁড়ানো অবস্থা হয়, বাহাই মানে হচ্ছে পেছনে, বিটুইন মানে হচ্ছে দুইয়ের মাঝে। এখন দুইয়ের মাঝে সেটা সব দুইয়ের মাঝে হতে পারে, সেটা প্লেস হতে পারে, স্থান হতে পারে, প্লেস টাইম, তারপরে ম্যানার, যে কোনো দুইটা বস্তুর সাথে আমরা বিটুইন ইউজ করতে পারি। আর বিটুইনের যদি দুইয়ের বেশি হয়, সেক্ষেত্রে আমরা এমন ইউজ করব। তবে এখানে একটা ছোট্ট টুইস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যদি কোনো ট্রিটি হয়, প্যাক্ট হয়, এগ্রিমেন্ট হয়, অর্থাৎ চুক্তি হয়, চুক্তির ক্ষেত্রে আমরা কিন্তু এমন ইউজ করব না। সেটা দুইজন হোক, সেটা 200 জন হোক, দুইজন হোক, এর দুইজনের মধ্যে চুক্তি হোক, 200 জনের মধ্যে চুক্তি হোক, এক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বিটুইন ইউজ করব, এবং আমরা ইউজ করতে পারবো না। বাই মানে পাশে, বাই মানে দ্বারা, পাশে মানে হচ্ছে আহ, কাছাকাছি কিন্তু একটা গ্যাপ আছে। আর বিসাইড নেক্সট মানে হচ্ছে একদম কাছাকাছি, কোনো গ্যাপ নাই। তারপর আমরা দেখলাম হচ্ছে হোম, হোমের আগে আমরা কখনোই টু ইউজ করতে পারবো না, হোমের ঠিক আগে
হোমের ঠিক আগে আমরা কখনোই টু ইউজ করতে পারবো না। তবে হোমের সাথে আমরা টু ইউজ করতে পারবো, সেটা কখন? সেটা হচ্ছে যদি হোমের আগে ইমিডিয়েট আগে যদি টু না থাকে, হোমের ইমিডিয়েট আগে যদি কোনো প্যাসিভ থাকে, সরি পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে আমরা টুটা ইউজ করতে পারবো। স্টে বোঝাতে আমরা হচ্ছে অ্যাট বসাই, স্টে অ্যাট হোম। আবার শুধু বাড়িতে বোঝাতে আমরা অ্যাটও ইউজ করতে পারি, অ্যাট হোম ইউজ করব। কিন্তু যদি হোমের আগে কোনো পজিটিভ থাকে সেক্ষেত্রে আমরা ইউর, যেমন ইউর, মাই, আওয়ার, সেক্ষেত্রে আমরা ইন ইউজ করতে পারি। ওকে, এরপরে আমরা দেখলাম অ্যারাইভ। অ্যারাইভের পরে আমরা অ্যাট অথবা ইন ইউজ করতে পারি, কিন্তু রিচের পরে আমরা অ্যারাইভ এবং আমরা ইন এবং অ্যাট কোনটা ইউজ করতে পারবো না, অর্থাৎ রিচের পরে কোনো প্রেপোজিশন বসে না। মেড, মেড অফ হয়, মেড ফ্রম হয়, মেড ইন হয়, মেক আউট হয়, মেড আপ অফ হয়। এক্ষেত্রে মেড অফ এবং ফ্রম দুটোই হচ্ছে এলিমেন্ট বোঝানো হয়। যদি কোনো কিছুর এলিমেন্ট বোঝা যায় সেক্ষেত্রে হবে অফ, যদি বোঝা না যায় সেক্ষেত্রে হবে ফ্রম। মেডের পরে আমরা যদি স্থান বসাই, যে কোন স্থান থেকে তৈরি, সেক্ষেত্রে আমরা ইন বসাই। আর মেক আউট বা মেড আউট মানে হচ্ছে বুঝতে পারা, পারসিভ করতে পারা, আন্ডারস্ট্যান্ড হওয়া। আর মেড আপ অফ মানে হচ্ছে তৈরি, গঠিত। অ্যাবজর্ব ইন মানে হচ্ছে গভীরভাবে, গভীর মনোযোগ দিয়ে কোনো কাজ করা, একদম ধ্যান মগ্ন থাকা। অন ফুট আমরা দেই, কিন্তু বেয়ার ফুট হইলে ইন হবে। ডিল, ডিলের সাথে ইন হয়, ডিল ইন ইয়াবা। আর হচ্ছে ডিল উইথ দ্য স্টুডেন্ট। ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার করা বা আচরণ, আর ডিল ইন মানে হচ্ছে ব্যবসা। টেক প্রাইড, টেক প্রাইডের সাথে ইন বসে আর প্রাইডের সাথে অন বসে। রাইটের সাথে ইনও বসে, উইথও বসে। তবে রাইট ইন মানে হচ্ছে কোনো পেন্সিল দিয়ে লেখা, কলম দিয়ে লেখা, সেক্ষেত্রে আমরা ইন ইউজ করি। কিন্তু যদি আমরা রাইট উইথ হয় সেক্ষেত্রে অবশ্যই হবে ইনক। সরি, আমি উল্টা বলছি, রাইট ইন ইনক আর রাইট উইথ এ পেন এবং উইথ আ পেন্সিল। অ্যাটেন্ড অন সেবা করা, এবং অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ দেওয়া। ঠিক আছে, ওকে। এরপর আসেন আমরা কিছু এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শিখবো। এগুলা পুরোটাই হচ্ছে মুখস্থ, আপনাকে সেন্সটা বুঝতে হবে। প্রথমে আসেন যে ওয়ার্ন অফ এবং হচ্ছে ওয়ার্ন এগেইনস্ট। ওয়ার্নের পরে আমরা অফও বসাইতে পারি, ওয়ার্নের পরে আমরা এগেইনস্টও বসাইতে পারি, দুইটাই হতে পারে, অফ হইতে পারে, এগেইনস্ট হইতে পারে। এখন হচ্ছে যে আহ, কখন কোনটা হবে, কখন কোনটা হবে, এটার মেইন ইয়েটা হচ্ছে যে খুব ভালো করে খেয়াল করেন। ধরেন ওয়ার্ন মানে কি? ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক হওয়া বা সতর্কতা, সতর্ক করা, ঠিক না? আচ্ছা, এখানে দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে যে আপনি নিজেই সতর্ক হয়েছেন, আপনি নিজেই নিজের সেন্স কাজে লাগিয়ে সতর্ক হয়েছেন, এটা হচ্ছে একটা ব্যাপার হতে পারে। আর একটা ব্যাপার হতে পারে যে কেউ একজন আপনাকে সতর্ক করেছে, সে আপনার ওয়েল উইশার, সে আপনার ভালো চায়, এই কারণে আপনাকে সতর্ক করেছে। এই দুই ক্ষেত্রে দুই ধরনের প্রেপোজিশন বসে। প্রথমে আসেন ওয়ার্ন অফ। যদি আপনি নিজে নিজেই সতর্ক হন, যদি আপনি নিজে নিজেই সতর্ক হন, নিজে নিজেকে সতর্ক করেন, সেক্ষেত্রে হবে ওয়ার্ন অফ। যেমন দে আর ওয়ার্নড অফ ডেঞ্জার, তারা বিপদ সম্পর্কে সতর্ক ছিল, তার মানে তারা নিজেরাই জানতো যে হ্যাঁ এখানটা বিপদ আসতে পারে। ওকে, এটা গেল একটা। আর যদি কেউ একজন আপনাকে সতর্ক করে, সেক্ষেত্রে হবে এগেইনস্ট। যেমন উই ওয়ার্ন আ পারসন এগেইনস্ট হিজ ফল্টস, আমরা একজন ব্যক্তিকে তার ফল্ট সম্পর্কে সতর্ক করলাম। তাহলে আপনি আরেকজনকে সতর্ক করেছেন, তাহলে আরেকজনকে সতর্ক করলে হয় ওয়ার্ন এগেইনস্ট, আর নিজে নিজে সতর্ক হলে সেটা হবে ওয়ার্ন অফ। ওকে, এরপর আসেন লাইং ইন বেড এবং হচ্ছে সিটিং অন দ্য বেড। লাইং ইন বেড এবং হচ্ছে সিটিং অন দ্য বেড। আচ্ছা, বিছানায় আপনি শুয়ে আছেন, বিছানায় আপনি শুয়ে আছেন, এক্ষেত্রে হবে ইন। আর বিছানায় আপনি বসে আছেন, এই ক্ষেত্রে হবে হচ্ছে অন। ঠিক আছে, সহজ হিসাব। তাহলে বিছানায় শোয়া বা ঘুমানো অর্থে হচ্ছে লাইং ইন বেড, আর বিছানায় বসে থাকা অর্থে হবে অন দ্য বেড, হি ওয়াজ সিটিং অন দ্য বেড। ঠিক আছে, আচ্ছা এখন আসেন অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড এইটার সাথে ইন বসতে পারে, এটার সাথে উইথও বসতে পারে। প্রথমে আসেন এটার অর্থটা আসলে কি। অ্যাবাউন্ড ইন মানেও হচ্ছে প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড উইথ মানেও হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। তবে দুইটার ব্যবহারে একটু পার্থক্য আছে। প্রথম পার্থক্যটা হচ্ছে যে অ্যাবাউন্ড উইথ যেটা দিয়ে পরিপূর্ণ, এখানে বলছে দ্য পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ, তার মানে এই পুকুরটা মাছ দিয়ে পরিপূর্ণ। যেইটা দিয়ে পরিপূর্ণ
সেইটা যদি অ্যাবাউন্ডের পরে থাকে সেই ক্ষেত্রে আমরা দেই উইথ। দ্য পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ, ঠিক আছে। কিন্তু যা পরিপূর্ণ, যেমন এই পুকুরটা পরিপূর্ণ, এই পন্ড যদি অ্যাবাউন্ডের পরে থাকতো সেই ক্ষেত্রে আমরা দিতাম ইন, যেমন ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড, ঠিক আছে। তাইলে স্থানের নামের আগে বসে হচ্ছে ইন, আর স্থানের নামের পরে অ্যাবাউন্ড, অ্যাবাউন্ডের পরে যদি স্থানের নাম থাকে সেক্ষেত্রে আমরা বসাই হচ্ছে ইন, আর স্থানের নাম যদি আগে থাকে যে দ্য পন্ড, তাইলে আমরা বসাবো হচ্ছে উইথ, ঠিক আছে। ওকে, এরপর আসেন কনসিস্ট অফ এবং হচ্ছে কনসিস্ট ইন। কনসিস্ট অফ এবং হচ্ছে কনসিস্ট ইন। একটু আগে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দেখেছিলাম, সেটা হচ্ছে মেড আপ অফ। মেড আপ অফ, মেড আপ অফ অর্থ কি? গঠিত। ঠিক একই অর্থটা প্রদান করে এই কনসিস্ট অফ। কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত। যেমন দ্য টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, এই টিমে 11 জন প্লেয়ার দিয়ে গঠিত, 11 জন প্লেয়ার আছে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কনসিস্ট ইন, এটার অর্থ হচ্ছে ভিন্ন। কনসিস্ট ইন মানে হচ্ছে যে কোনো কিছুতে আপনার বিদ্যমান থাকা, তারপরে হচ্ছে যে নিহিত থাকা। এখন নিহিত থাকা, বিদ্যমান থাকা, ব্যাপারটা আসলে কি জিনিস? ধরেন আমি বললাম যে, এক্সাম্পল দেখেন, হ্যাপিনেস কনসিস্টস ইন সিম্পলিসিটি। সিম্পলিসিটির মধ্যে আসলে সুখ, সুখ নিহিত থাকে, বিদ্যমান থাকে, ঠিক আছে। বিদ্যমান থাকে অথবা হচ্ছে নিহিত থাকে। আবার ধরেন বললাম যে দ্য বিউটি, দ্য বিউটি কনসিস্টস, দ্য বিউটি অফ দিস প্লেস কনসিস্টস ইন ইটস সিম্পলিসিটি। এই জায়গাটার যে সৌন্দর্য সেইটা তার সিম্পলিসিটির মধ্যেই নিহিত আছে, বিদ্যমান আছে। তাইলে কনসিস্ট ইন মানে হচ্ছে নিহিত থাকা, বিদ্যমান থাকা, আর কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত, ঠিক আছে। ওকে, এরপর আসেন কনফাইন। কনফাইন মানে কি? কনফাইন মানে হচ্ছে আবদ্ধ। কনফাইন মানে হচ্ছে আবদ্ধ। কনফাইনের সাথে দুইটা প্রপোজিশন হয়, কনফাইন ইন এবং হচ্ছে কনফাইন টু। কনফাইন ইন এবং হচ্ছে কনফাইন টু। এখন কোনটার সাথে আসলে কোনটা হবে দেখেন, কোন একটা ঘরের মধ্যে যদি আপনি আটকা থাকেন, আটক থাকেন কোন একটা ঘরের মধ্যে, সেক্ষেত্রে হবে হচ্ছে কনফাইন ইন। যেমন হি ইজ কনফাইন্ড ইন আ রুম ফর 5 ডেজ। কনফাইন ইন এ রুম ফর 5 ডেজ, তাহলে সে একটা ঘরের মধ্যে সে 5 দিন যাবত আটকা আছে, হ্যাঁ, সে আটক আছে, ঠিক আছে। ধরেন আমি বললাম আহ, যে দ্য প্রিজনার, দ্য প্রিজনার, দ্য প্রিজনার ইজ কনফাইন্ড ইন আ স্মল সেল। একটা ছোট কক্ষে প্রিজনার আটকা আছে। এই যে কক্ষের মধ্যে আটকা, এই ক্ষেত্রে আমরা বলবো কনফাইন ইন, কোনো কিছুর মধ্যে বন্দি থাকা, এটাকে আমরা বলবো হচ্ছে কনফাইন ইন। আচ্ছা, আরটা হচ্ছে যে কনফাইন টু। কনফাইন টু দিয়ে বোঝায় মূলত আপনি হচ্ছে আপনার অসুস্থ আপনি হয়েছেন, আপনি অসুস্থ হয়েছেন, সেই অসুস্থতার মধ্যে আপনি আহ, আটকা পড়ে আছেন, হ্যাঁ, বিছানায় শোয়া। এই ক্ষেত্রে আমরা কনফাইন টু ইউজ করি। যেমন হি ইজ কনফাইন টু বেড, সেই বিছানায় আবদ্ধ। হ্যাঁ, আবার এই কনফাইন টুটা আমরা আরেকটা অর্থ ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম যে প্লিজ কনফাইন ইউর কমেন্ট টু দিস টপিক। দয়া করে আপনার কমেন্ট এই টপিকের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। তাহলে এইরকম অর্থ কিন্তু আমরা কনফাইন টু বসাইতে পারি, যে কনফাইন এখানে টু, টু বললাম। হ্যাঁ, ধরুন আমি আপনাদেরকে বললাম যে আপনারা আজকে যারা কমেন্ট করবেন, যারা বা যারা কমেন্ট করছেন তাদের কমেন্টটা এই ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। তাহলে চার দেয়ালের মধ্যে বন্দি হইলে আমরা কনফাইন ইন ইউজ করি, আর বাকি সব ক্ষেত্রে আমরা কনফাইন টু ইউজ করি, ঠিক আছে। ওকে, এরপর আসেন কাউন্ট। কাউন্টের সাথে আপনার কাউন্ট ফর হয়, কাউন্ট আপন হয়, কাউন্ট অনও হয়। কাউন্ট ফর, শুরুতে আছেন কাউন্ট ফর। কাউন্ট ফর মানে হচ্ছে আপনার কনসিডার করা, বিবেচনা করা।
যেমন হিজ অ্যাডভাইস কাউন্ট ফর নাথিং, তার অ্যাডভাইসের কোনো বেইল নাই, তার অ্যাডভাইস গুলো বিবেচনা করা হয় না। কাউন্টস ফর, তাহলে কাউন্ট ফর মানে হচ্ছে কনসিডার, কনসিডার করা, বিবেচনা করা। আর কাউন্ট অন বা আপন, এইটার অর্থ হচ্ছে নির্ভর করা, নির্ভর করা, ডিপেন্ড করা, ডিপেন্ড করা। যেমন আই কাউন্ট আপন ইউর হেল্প ফর দিস ওয়ার্ক, ডিপেন্ড করা। ঠিক আছে, ওকে। এরপর আসেন ডাল। ডাল, ডালের দুইটা প্রেপোজিশন হয়, একটা হচ্ছে অফ এবং আরেকটা হচ্ছে এট। আমি যদি বলি হি ইজ ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং, তার মানে হচ্ছে সে বোধ শক্তিহীন, তার মানে সে কিছুই বুঝে না। হি ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং, তার আসলে সে কিছুই বুঝতেছে না। এই ক্ষেত্রে আমরা ডাল অফ বসাই। আর কোনো কিছুতে কোনো স্কিল নাই, সে দুর্বল, এই ক্ষেত্রে আমরা ডাল অ্যাট ইউজ করি, যেমন হি ইজ ডাল অ্যাট ইংলিশ। কিন্তু যদি বলি সে ইংরেজিতে খুব ভালো, সেক্ষেত্রে আমি বলবো গুড, হি ইজ গুড অ্যাট ইংলিশ। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসেন হার্ড অ্যাট, হার্ড আপ এবং হচ্ছে হার্ড অফ। প্রথমে আসেন হার্ড অ্যাট। এই হার্ড অ্যাট দিয়ে বোঝায় যে সে খুবই হচ্ছে পরিশ্রমী, সে খুবই হচ্ছে উদ্যমী। ঠিক আছে, সে খুবই উদ্যমী, সে খুবই হচ্ছে যে পরিশ্রমী। এই ক্ষেত্রে আমরা হার্ড অ্যাট ইউজ করতে পারি, যেমন হি ইজ হার্ড অ্যাট ওয়ার্ক বিফোর এক্সামিনেশন। আবার এটাও হয় যে কোনো কিছু মধ্যে খুবই হচ্ছে যে আপনার আম, খুবই হচ্ছে যে উম, আপনার নিমগ্ন থাকা, একদম ধ্যানমগ্ন হয়ে কাজটা করা, এক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার হার্ড অ্যাট হয়। যেমন আমি যদি বলি এরকম, হি হি ইজ হার্ড অ্যাট হিজ বুকস। হি ইজ হার্ড অ্যাট হিজ বুকস, তার মানে হচ্ছে সে তার বইয়ের মধ্যে পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে সে কাজটা করছে। তাহলে উদ্যমী অর্থে হার্ড এট হয়, আবার গভীর মনোযোগ, এই ক্ষেত্রে কিন্তু হার্ড এট হয়। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে হার্ড অফ। হার্ড অফ মানে হচ্ছে কম শোনা। হুম, কেউ যদি কানে কম শুনে, কানে খাটো হয়, সেক্ষেত্রে আমরা হার্ড অফ ইউজ করতে পারি। ঠিক আছে, কানে খাটো, শ্রবণ শক্তি যার দুর্বল, যার কর্ণকুহরে কোনো কিছু প্রবেশ করে না। আমি যদি বলি এরকম, হি ইজ হার্ড অফ হিয়ারিং, আমি বললাম যে মাই গ্র্যান্ডফাদার ইজ হার্ড অফ হিয়ারিং। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা হার্ড অফ ইউজ করতে পারি। আর এরপরে হচ্ছে আপনার হার্ড আপ। হার্ড আপ মানে হচ্ছে অভাবগ্রস্ত, হার্ড আপ মানে হচ্ছে অভাবগ্রস্ত, আহ, তার খুব অভাব। ঠিক আছে, যেমন টাকা পয়সার অনেক অভাব, আর্থিক সে আহ, সংকটের মধ্যে আছে, এই ক্ষেত্রে আমরা, ওকে। তাহলে আমরা অভাবগ্রস্ত অবস্থায় ছিলাম, হার্ড আপ মানে অভাবগ্রস্ত। এরপরে আসেন স্টিল। দেখেন স্টিল, এটার দুইটা এটার শব্দ আছে। এই একটা হচ্ছে STEAL, স্টিল। মূলত তিনটা শব্দ আছে স্টিলের, স্টিল, 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 এরকম আহ, দুইটা তিনটা শব্দ আছে। তো এই স্টিল মানে কি? এই স্টিল মানে হচ্ছে যে চুরি করা, চুরি করা, এই স্টিল মানে হচ্ছে চুরি করা। আর এই যে স্টিল, এই স্টিল মানে হচ্ছে ইস্পাত, ইস্পাত। আর এই যে স্টিল, STILL, এই স্টিল মানে হচ্ছে স্থির, স্থির। এখন তাহলে এই যে স্টিল ইনটু, স্টিল ইনটু মানে কি? স্টিল ইনটু মানে হচ্ছে কোনো জায়গাতে চুপি সারে প্রবেশ করা, চুপি সারে কোনো জায়গাতে প্রবেশ করা, খুব ওই যে বলে না আলগোছে, আলগোছে প্রবেশ করা, খুবই সন্তর্পণে প্রবেশ করা, সেগুলো এটাকে বলা হয় স্টিল ইনটু। হ্যাঁ, খুবই আস্তে আস্তে প্রবেশ করা। যেমন ধরেন বললাম যে হি ট্রাইড টু স্টিল ইনটু দ্য রুম উইদাউট মেকিং এনি নয়েজ। সে রুমে প্রবেশ করতে চাইলো যাতে কোনো আম, কোনো সাউন্ড ছাড়া, তাহলে চুপিসারে প্রবেশ করা, আস্তে আস্তে পা টিপে টিপে প্রবেশ করে, হচ্ছে স্টিল ইনটু। আর স্টিল আপন মানে হচ্ছে যে ধরেন এই যে আমরা যে দিন দিন আম, আমাদের বয়স বাড়ছে, আমরা যদি এভারেজ হায়াত পাই 70-80 বছর, তখন আমাদের কি অবস্থা হবে? আমরা তখন বুড়ো হয়ে যাব। তো এই যে বুড়ো হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আস্তে আস্তে আসে। এরকম না যে আপনি আজকে আহ, ঘুমালেন, কালকে সকালে উঠে দেখবেন যে আপনি বুড়ো হয়ে গেছেন, ওটা এরকম না। এটা আস্তে আস্তে হয়, আস্তে আস্তে আপনার দেখবেন যে আপনার একটা চুল পেকেছে,
তারপরে দুইটা, তিনটা, এরকম করতে করতে সবগুলা চুল পেকে যায়। একটা চুল ঝরে পড়ে গেল, এরপর আস্তে আস্তে সবগুলা চুল ঝরে পড়ে যায়। একটা দাঁত হঠাৎ করে একটু 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 নড়াচড়া হচ্ছে, একটু ব্যথা হচ্ছে, পরে সেটা সেটা পড়ে যায়, আস্তে আস্তে সবগুলা দাঁত পড়া শুরু করে। তো এই যে বার্ধক্যের যে ব্যাপারটা, এটা এটা তাহলে কেমন হয়? আস্তে আস্তে আসে, আস্তে আস্তে আসে, ধীরে ধীরে আসে। হ্যাঁ। আবার ধরেন যে আপনি আপনি কোনোটা কাজ করছেন, এই যে ক্লান্তি অনুভব হওয়া, এই ক্লান্তি অনুভব হওয়াটাও কিন্তু আস্তে আস্তে আসে। এরকম না যে আপনি আহ, এখন একটা কাজ করলেন, এটাতে আপনার ক্লান্তি চলে আসলো না। আপনি যখন অনেকক্ষণ ধরে কাজ করবেন, আস্তে আস্তে আপনার ক্লান্তিটা আসবে। এইটাই হচ্ছে স্টিল আপন, ধীরে ধীরে আসা। ঠিক আছে। আ স্লো অ্যান্ড গ্রাজুয়াল চেঞ্জ স্টোল আপন হার, একটা নীরব কিন্তু একটা আম, একটা হচ্ছে গ্র্যাজুয়াল চেঞ্জ তার মধ্যে আসলো। ঠিক আছে। তার ধরে আমি বললাম যে টয়লাইট, টয়লাইট, টয়লাইট অর্থ কি? টয়লাইট মানে হচ্ছে আহ, গোধূলি বা সন্ধ্যা। টয়লাইট স্টোল আপন দা ভ্যালে। তাহলে হচ্ছে গোধূলি। হ্যাঁ। আস্তে আস্তে উপত্যকায় গোধূলি নেমে আসলো, ধীরে ধীরে নেমে আসলো। তাহলে এটা হচ্ছে আপনার স্টিল আপন। ওকে। এরপর আসেন স্টেয়ার অ্যাট। স্টেয়ার অ্যাট মানে হচ্ছে তাকিয়ে থাকা, একদম আপনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, এটা হচ্ছে স্টেয়ার অ্যাট। একদম কোনো কিছুর দিকে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, এটাকে বলা হচ্ছে স্টেয়ার এট। আর আরেকটা হচ্ছে স্টেয়ার ইন। স্টেয়ার ইন মানে হচ্ছে প্রতীয়মান হওয়া। হ্যাঁ, প্রতীয়মান হওয়া মানে কি? প্রতীয়মান হওয়া মানে হচ্ছে যে আপনার আম, বলা যেতে পারে যে কোনটা কিছু স্পষ্ট হওয়া। হ্যাঁ, কোনটা কিছু স্পষ্ট হওয়া। বা স্টেয়ার ইন দিয়ে আরেকটা হয়, সেটা হচ্ছে যে ভয়ে তাকিয়ে থাকা, বা বিস্ময় অনুভূতি প্রকাশ করছে, এরকম। ধরেন দ্য নিউ কামার স্টেয়ার্স এট মি। নতুন যে আসছে সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই আমি বললাম যে শি শি স্যাট শি স্যাট স্টেয়ারিং এট দ্য ওয়াল ফর আওয়ার্স। শি স্যাট স্টেয়ারিং এট দ্য ওয়াল ফর আওয়ার্স। সে দেয়ালের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, বা এক দৃষ্টি তাকিয়ে আছে দেয়ালের দিকে। ঠিক আছে। আর স্টেয়ার ইন মানে কি? স্টেয়ার ইন মানে হচ্ছে স্পষ্ট হওয়া, প্রতীয়মান হওয়া, অথবা আহ কোনো একটা আবেগ প্রকাশ করা। হ্যাঁ, বিস্ময়ে তাকিয়ে থাকা। যেমন আমি বললাম যে দে স্টেয়ার্ড, দে স্টেয়ার্ড ইন দে স্টেয়ার্ড ইন ডিসবিলিফ এট দ্য নিউজ। দে স্টেয়ার্ড ইন ডিসবিলিফ এট দ্য নিউজ। ঠিক আছে। তারা সংবাদটার দিকে অবিশ্বাস্য আহ, অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকলো। এই যেখানে একটা কি, একটা অনুভূতি প্রকাশ হচ্ছে, এই ক্ষেত্রে আমরা স্টেয়ার্ড ইনটা। তাহলে স্টেয়ার এট মানে এক দৃষ্টি তাকিয়ে থাকে, একদম একদম এক দৃষ্টি আপনি তাকিয়ে আছেন, এইটা। আর স্টেয়ার ইন মানে হচ্ছে আপনি একদম কোনো কিছু স্পষ্ট হওয়া, আপনার সামনে আইসা কেউ দাঁড়িয়েছে, এরকম। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে কোনো একটা অনুভূতি প্রকাশ পাওয়া, এই ক্ষেত্রে আমরা স্টার্ট ইনটা প্রকাশ করতে পারি। ওকে। এরপর আসেন কেয়ার অফ। কেয়ার অফ মানে কি? কেয়ার অফ মানে হচ্ছে গুরুত্ব দেওয়া, গুরুত্ব দেওয়া বা গ্রাহ্য করা। যেমন প্লিজ টেক কেয়ার অফ মানে হচ্ছে যে আপনার কি বলে, সচেতন হওয়া, অথবা হচ্ছে যে আপনার খেয়াল রাখা। কেয়ার অফ মানে হচ্ছে খেয়াল রাখা, খেয়াল রাখা। প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ। তোমার স্বাস্থ্যের খেয়াল রাখো। ঠিক আছে। আর কেয়ার ফর, কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা। হ্যাঁ, গ্রাহ্য করা, গ্রাহ্য করা মানে হচ্ছে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, গুরুত্ব দেওয়া। ঠিক আছে। ওকে। এরপর আসেন টাকা দেওয়ার ক্ষেত্রে। আমরা টাকাটা দিতে পারি হচ্ছে ইন ক্যাশ, ক্যাশে দিতে পারি, অথবা আমরা চেকের মাধ্যমে টাকাটা দিতে পারি। যদি আপনি ক্যাশে দেন সেক্ষেত্রে হবে ইন ক্যাশ, ইন ক্যাশ। হি পেইড দ্য বিল ইন ক্যাশ, সে ক্যাশে বিলটা প্রদান করলো। আর যদি আপনি চেকের মাধ্যমে প্রদান করেন সেক্ষেত্রে হবে বাই চেক, চেকের মাধ্যমে বিলটা প্রদান করলো। ঠিক আছে। ওকে। এরপরে আসেন এইবল, এইবল টু এবং হচ্ছে কেপেবল অফ। দুটোর অর্থ আসলে সেম, দুটোর অর্থ আসলে হচ্ছে সেম। কেপেবল অফ এবং এইবল টু দুটোর অর্থ সেম, জাস্ট এইবলের পরে টু বসে, এইবলের পরে টু বসে, আর কেপেবল অফ পরে হচ্ছে অফ বসে। এবং অফকোর্স আই এম এইবল টু কুক, আই এম জাস্ট নট কেপেবল অফ মেকিং আ গোরমেট ডিনার। তাহলে এইবলের পর টু বসে, কেপেবল অফ
পরে কেপিবলের পরে হচ্ছে অফ বসে, দুইটার অর্থে আসলে হচ্ছে সেম। আচ্ছা, এরপর আসেন গার্ড। গার্ড এগেইনস্ট হয়, আবার হচ্ছে গার্ড ফ্রমও হয়, দুইটাই হয়। এখন কোনটার অর্থ আসলে কি, বা কোনটা দিয়ে আসলে হচ্ছে কি বোঝায়? প্রথমটা আসেন যে গার্ড এগেইনস্ট। গার্ড এগেইনস্ট মানে হচ্ছে সতর্ক থাকা, আবার গার্ড এগেইনস্ট মানে কিন্তু প্রতিরোধ করাও হয়, প্রতিরোধ করা। ঠিক আছে, গার্ড এগেইনস্ট মানে হচ্ছে প্রতিরোধ করা বা সতর্ক থাকা হয়। যেমন ইউ শুড গার্ড এগেইনস্ট মিস্টেক, তোমার ভুলের থেকে সতর্ক থাকা উচিত। ঠিক আছে, আবার যদি আমি এরকম দেই, দা ভ্যাকসিন হেল্পস, দ্য ভ্যাকসিন হেল্পস গার্ড এগেইনস্ট ইনফেকশন। তো এখানে কি, এখানে হচ্ছে এই ভ্যাকসিনটা ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ঠিক আছে, এই ভ্যাকসিন বা এই ভ্যাকসিনটা সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে প্রতিরোধ করা এবং হচ্ছে সতর্ক থাকা, দুইটার সাথে আমরা গার্ড এগেইনস্টটা দিতে পারি। আর আরেকটা হচ্ছে গার্ড ফ্রম। গার্ড ফ্রম ডেঞ্জার, গার্ড ফ্রম। এই গার্ড ফ্রম মানে হচ্ছে, গার্ড ফ্রম এইটার মানে হচ্ছে যে রক্ষা করা, রক্ষা করা। শি গার্ডেড দ্য ম্যান ফ্রম ডেঞ্জার, সে ডেঞ্জার থেকে এই লোকটিকে রক্ষা করলো। ঠিক আছে, তাহলে গার্ড ফ্রম মানে হচ্ছে রক্ষা করা। ওকে, এরপর আসেন ডাই। ডাই মানে মারা যাওয়া। এখন এই ডাই এর সাথে অনেকগুলো প্রেপোজিশন হয়, এবং এই কখন কোনটা হয় এইটা একটু হচ্ছে কনফিউজিং। ডায়ের সাথে ইন হইতে পারে, ডায়ের সাথে হচ্ছে আপনার ফ্রম হইতে পারে, ডায়ের সাথে হচ্ছে বাই হয়। হ্যাঁ, তো অনেকগুলো প্রেপোজিশন হয়, ডাই অন হয়। তাহলে এখন কখন হচ্ছে যে আমরা কোনটা ব্যবহার করব, এইটা একটা হচ্ছে বড় ধরনের ইস্যু। প্রথমে আসেন ডাই অফ। ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া। কোনো রোগে ভুগে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে আমরা ডাই অফ ইউজ করতে পারি। এছাড়া যদি কেউ হাঙ্গারে মারা যায়, সেক্ষেত্রে আমরা ডাই অফ ইউজ করতে পারি। আবার কেউ যদি থার্স্ট, পিপাসায় মারা যায়, সেক্ষেত্রে আমরা অফ ইউজ করতে পারি। তাইলে ধরুন আমি যদি বলি এরকম যে ওয়ান অফ মাই সিস্টার্স হ্যাজ ডাইড অফ ম্যালেরিয়া, ম্যালেরিয়া রোগে ভুগে মারা গেল, এখানে আমরা ডাই অফ ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে ডাই অফ কার সাথে হয়? রোগে মারা যাওয়া, হাঙ্গার ক্ষুধায় মারা যাওয়া, থার্স্ট পিপাসায় মারা যাওয়া, এই ক্ষেত্রে আমরা ডাই অফ ইউজ করতে পারি। ডাই ফ্রম অতিরিক্ত কোনো কিছু করে মারা যাওয়া, ক্ষেত্রে আমরা ডাই ফ্রম ইউজ করতে পারি। যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিং, হি ডাইড ফ্রম ওভার ওয়ার্ক, হি ডাইড ফ্রম ওভার ড্রিঙ্কিং। যে কোনো কিছু ওভার অতিরিক্ত হইলে আমরা ফ্রম ইউজ করতে পারি। ওকে, ডাই বাই। ডাই বাই হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া। এগুলো আমি আরেকটু বিস্তারিত আপনাদের যখন স্লাইড দিব, স্লাইডটাতে আরেকটু বিস্তারিত আমি এখানে উল্লেখ করে দিব। ডাই বাই মানে হচ্ছে কোন একটা দুর্ঘটনায় মারা যাওয়া, অথবা কোন একটা আহ, সংক্রামক সংক্রামক রোগে মারা যাওয়া, অথবা কোন একটা এপিডেমিকে মারা যাওয়া। এপিডেমিক মহামারী, এপিডেমিক অর্থ হচ্ছে মহামারীতে মারা যাওয়া, এই ক্ষেত্রে আমরা ডাই বাইটা ইউজ করতে পারি। ঠিক আছে, আবার এই ডাই বাইটা আরেকটা ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ভায়োলেন্স, সহিংসতায় মারা যাওয়া। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ডাই বাই ইউজ করতে পারি। ডাই ফর ভালো কাজের জন্য মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া, যেমন হি ডাইড ফর দ্য কান্ট্রি। ডাই ইন শান্তিতে মারা যাওয়া, ডাই ইন। হ্যাঁ, যেমন হি ডাইড ইন পিস, সে শান্তিতে মারা গেল। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি ডাইয়ের ইয়া। এরপর আসেন অ্যাগ্রি উইথ, অন এবং হচ্ছে টু। অ্যাগ্রির সাথে উইথ হইতে পারে, অন হইতে পারে, টু হইতে পারে। প্রথমে আসেন যে আপনি কোনো ব্যক্তির সাথে, কোনো একটা পার্সনের সাথে আপনি একমত হইলেন, সেক্ষেত্রে আপনি বলবেন অ্যাগ্রি উইথ। আই উইল অ্যাগ্রি উইথ ইউ, আই ডিডন্ট অ্যাগ্রি উইথ ইউ। ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তির সাথে যদি একমত হন, সেক্ষেত্রে হবে অ্যাগ্রি উইথ। কোনো বিষয়ের সাথে, কোনো একটা ম্যাটার বা কোনো একটা ইস্যুর সাথে যদি আপনি একমত হন, সেক্ষেত্রে হবে অ্যাগ্রি অন। আই ক্যান অ্যাগ্রি অন দিস ম্যাটার। ঠিক আছে, আর কোনো প্রস্তাবের সাথে যদি একমত হন, সেক্ষেত্রে হবে অ্যাগ্রি টু। অ্যাগ্রি টু প্রপোজাল, অ্যাগ্রি টু প্রপোজাল। যেমন দ্য বয় ডিডন্ট অ্যাগ্রি, দ্য বয় ডিডন্ট অ্যাগ্রি টু হার প্রপোজাল, তাই এখানে হবে টু, টু হার প্রপোজাল হবে। ঠিক আছে, অল দ্য বয়েজ অ্যাগ্রি ড্যাশ দ্য টার্মস এন্ড কন্ডিশন অফ ম্যারিজ, তাহলে এখানে কোনোটা বিষয়ের সাথে মতামত, একমত হওয়া, তাহলে অন। অল দ্য বয়েজ
অ্যাগ্রি অন দ্য টার্মস এন্ড কন্ডিশন অফ ম্যারেজ। ঠিক আছে, ওকে। এরপর আসেন ল্যাক ইন এবং হচ্ছে ল্যাক অফ। দেখেন এই যে ল্যাক শব্দটা, এই ল্যাক শব্দটা হচ্ছে ভার্ব হইতে পারে, এই ল্যাক শব্দটা নাউনও হতে পারে। ল্যাক যদি ভার্ব হিসেবে ইউজ হয় তখন প্রেপোজিশনটা বসে ইন, আর ল্যাক যদি নাউন হয় সেক্ষেত্রে প্রেপোজিশনটা হয় অফ। এক্সাম্পল দেখি আমরা, হি ল্যাক্স ইন মেমোরি, তার সরি হি ল্যাক্স ইন মানি, তার টাকা পয়সার সংকট আছে। অবশ্য দুইটাই, ল্যাক ইন মানি, ল্যাক্স ইন মানি, ইন মেমোরি দুইটাই হয়। তার টাকা পয়সার সংকট আছে, এক্ষেত্রে হচ্ছে ল্যাক ইন। আবার যদি হয় এইটা, যেমন হি হ্যাজ ল্যাক অফ মানি, হি হ্যাজ ল্যাক অফ মানি, তার টাকা পয়সা কমতি আছে, তাহলে এখানে ল্যাকটা হচ্ছে নাউন, তাহলে এইখানে আমরা অফ বসাইছি। ঠিক আছে, তাহলে ল্যাকটা যদি নাউন হয় সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে অফ, কিন্তু ল্যাক যদি ভার্ব হয় সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে ইন। আচ্ছা, এরপর আসেন লিভ অন, লিভ বাই এবং হচ্ছে লিভ ফর। লিভের সাথে টোটাল তিনটা প্রেপোজিশন হয় এবং তিনটা প্রেপোজিশনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসেন যে লিভ অন। লিভ অন মানে হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকা, কোনো কিছুর উপরে নির্ভর করে বেঁচে থাকা। ধরেন বললাম দ্য কাউ লিভস অন গ্রাস, কাউ ঘাস খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, আর বললাম যে নাওডেজ, নাওডেজ ইট ইজ হার্ড টু লিভ অন আ সিঙ্গেল ইনকাম সোর্স। Nowadays it is hard to live on, হ্যাঁ, live on a single income source। তাহলে এখানে কি কি বোঝানো হচ্ছে, যে কোনো কিছুর কোনো আয়ের উপর নির্ভর করা বা খেয়ে বেঁচে থাকা, এই ক্ষেত্রে আমরা লিভ অন বসাইতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন লিভ ফর। লিভ ফর এটার মানে হচ্ছে যে আপনার বেঁচে থাকার উদ্দেশ্যটা কি, আসলে বেঁচে থাকার উদ্দেশ্যটা কি, হ্যাঁ, বেঁচে থাকার উদ্দেশ্য, বেঁচে থাকার উদ্দেশ্য। যেমন উই লিভ ফর বেটার ডেইজ, আমরা ভালো দিনের আশায় বেঁচে থাকি। ওই যে কুদ্দুস বয়দের একটা একটা গান আছে না, এই দিন দিন না আরো দিন আছে, এই দিনেরও নিতে হবে সেই দিনেরও কাছে, নাকি এরকমই তো। তাহলে এই যে এখনকার আপনার যে কষ্টের দিন, হ্যাঁ এই দিন দিন না, আরো অনেক দিন আছে, এই দিনটাকে ওই দিনের কাছাকাছি আপনাদেরকে নিয়ে যেতে হবে কষ্ট করে, হ্যাঁ পড়াশোনা করে ভালো একটা চাকরি পেয়ে। তাহলে আকাঙ্ক্ষায় বেঁচে থাকা বা বেঁচে থাকার উদ্দেশ্য বোঝাতে আমরা লিভ ফরটা ইউজ করতে পারি। ঠিক আছে, অথবা লিভ ফর দিয়ে আরেকটা বোঝায়, সেটা হচ্ছে শখ, হচ্ছে শখের মধ্যে বেঁচে থাকা। যেমন বললাম যে হি লিভস ফর মিউজিক, তাহলে সে মিউজিকের উপরে বেঁচে আছে, মানে মিউজিকটাই তার বাঁচার মূল অনুপ্রেরণা। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন লিভ বাই। লিভ বাই, লিভ বাই মানে কি? লিভ বাই মানে হচ্ছে যে আপনি যদি কোনো একটা আদর্শ, কোনো একটা আদর্শে আপনি বেঁচে থাকেন, কোনো একটা জীবিকা, কোনটা জীবিকা নির্ভর করে যদি আপনি বেঁচে থাকেন, এই ক্ষেত্রে হবে লিভ বাই। যেমন ধরেন আমি বললাম যে হি হি লিভস বাই হিজ প্রিন্সিপালস, সে তার নীতির উপরে, সে সে তার নীতির উপরে তার জীবন ধারণ করে, সে তার বেঁচে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আবার একটা হতে পারে এরকম, হি লিভস বাই ফিশিং, লিভস বাই ফিশিং, তাহলে সে ফিশিং করে সে জীবিকা নির্বাহ করে। তাহলে আমরা লিভ বাই শিখলাম, লিভ অন মানে হচ্ছে খেয়ে বেঁচে থাকা, একদম নির্ভর করে বেঁচে থাকা, এটা হয় হচ্ছে লিভ বাই। লিভ ফর মানে হচ্ছে কোনো কিছু আকাঙ্ক্ষায় বেঁচে থাকা, কোনো একটা শখের উপরে বেঁচে থাকা, অনুপ্রেরণায় বেঁচে থাকা। আর লিভ বাই মানে হচ্ছে আদর্শ বা জীবিকা, যদি উল্লেখ একদম নির্দিষ্ট করে জীবিকার কথাটা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে হবে হচ্ছে লিভ বাই। যেখানে এখানে এই যে ইনকাম সোর্স, এটা কিন্তু জীবিকা না, খেয়াল রাখেন কিন্তু জীবিকা না। ঠিক আছে, ওকে। এরপর আসেন ফোন। ফোনের সাথে আমরা অন ইউজ করতে পারি, অথবা আমরা ওভার ইউজ করতে পারি, অথবা আমরা এখানে বায়ু ইউজ করতে পারি, হ্যাঁ দুইটাই হয়। এখন কখন কোনটা হয়, প্রথমে আসেন যে অন দা ফোন কখন হয়, যখন এই অনের আগে বি ভার্ব থাকবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যখন এইগুলো থাকবে বি ভার্ব থাকবে তখন আমরা সেখানে অন ইউজ করব, তখন সেখানে আমরা অন ইউজ করব। যেমন হি ইজ অন দা ফোন,
ঠিক আছে। হি ইজ অন দা ফোন তার মানে হচ্ছে সে ফোনের মধ্যে আছে, সে ফোনে কথা বলা অবস্থায় আছে। এটা হচ্ছে হি ইজ অন দা ফোন। ঠিক আছে। তাইলে হি ইজ অন দা ফোন, বি অন দা ফোন, তাহলে হচ্ছে ইজ অন দা ফোন। তাহলে ফোনে কথা বলা অবস্থায় থাকা বোঝাতে আমরা হচ্ছে বি ইউজ করতে পারি। এরপরে আসেন, যদি বি ভার্ব না থাকে ফোনের সাথে, যদি বি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বাই অথবা ওভার। বি ভার্ব থাকলেই অন হবে, বি ভার্ব থাকলেই অন হবে। ঠিক আছে, বি ভার্ব থাকলে অন হবে। কিন্তু যদি বি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বাই হইতে পারে, ওভার হইতে পারে। এখন কখন ওভার হয় কখন বাই হয় জিনিসটা খুবই সহজ। যদি ফোনের আগে দা থাকে, যদি ফোনের আগে দা থাকে সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি ওভার ইউজ করব। ফোনের আগে দা থাকলে ওভার ইউজ করব। ঠিক আছে। আর যদি দা না থাকে, আর যদি দা না থাকে সেই ক্ষেত্রে হবে বাই। ঠিক আছে। তাহলে দেখেন, ওভার, ফোনের আগে যদি দা থাকে তাইলে হবে ওভার, যদি দা না থাকে তাইলে হবে বাই। আর যদি বি ভার্বটা থাকে, বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে হবে হচ্ছে অন। ওকে। তাহলে এখানে এই যে দেখেন দেওয়া আছে, বি ভার্ব থাকলে অন দা ফোন, বি ভার্ব না থাকলে ওভার দা ফোন অথবা হচ্ছে বাই ফোন, সহজ হিসাব। ঠিক আছে। এরপরে আসেন, আমরা একটু পরে হচ্ছে রিকেপ করতেছি। আহ, এরপরে দেখেন যে ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু মানে হচ্ছে যে আপনার চোখ থাকতে অন্ধ, এটাকে বলা হয় ব্লাইন্ড টু। ইট ইজ দ্য কার্স অফ দ্য পাওয়ারফুল টু বি ব্লাইন্ড টু দেয়ার ওন ফলস, ব্লাইন্ড টু দেয়ার ওন ফলস। ঠিক আছে। ব্লাইন্ড টু এটা মানে হচ্ছে যে চোখ থাকতে অন্ধ। হ্যাঁ, যেমন আমাদের দেশে অনেক মানুষ এরকম আছে তারা আসলে চোখ থাকতে অন্ধ। শুধু আমাদের দেশের মানুষ না, বিশ্বের যে যে নেতারা তারা আসলে চোখ থাকতে অন্ধ। যেমন ধরেন এই যে ট্রাম্প, ট্রাম্প আসলে অন্ধ না, সে ইচ্ছা করে এগুলা করে। যেমন সে বলছে যে আমরা তো এক নিমিষেই, আমি এক নিমিষে ইরানকে ধ্বংস করে দিতে পারি, ইরানকে ধ্বংস করা আমার জন্য ওয়ান টুর ব্যাপার। এখন তাহলে আমি কেন ধ্বংস করতেছি না? কারণ এখানে অনেক মানুষজন আছে, ওখানে অনেক নিরীহ মানুষ আছে, ইরানের অনেক অনেক নাগরিক আছে। এরা কেন সাফারার হবে? একই ট্রাম্প, একই যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলা চালিয়েছে, সেই স্কুলে হামলা চালিয়ে তারা শিশুদেরকে হত্যা করেছে। সেখানে তাদের যুক্তি ছিল এরকম যে এই এরা এরা হচ্ছে যে ইয়া করবে, এরা হচ্ছে বড় হয়ে সন্ত্রাসী হবে, এরা বড় হইলে এরা সন্ত্রাসী হইতো, এই কারণে তাদেরকে আমি আগে মারি ফেলছি। ঠিক আছে। মানে দুই দিকেই আসলে তাদের তারা যুক্তিটা রেডি থাকে, বা যুক্তিটা তারা রেডি করে রাখে এইভাবে। তাইলে ব্লাইন্ড টু মানে হচ্ছে চোখ থাকতে অন্ধ, চোখ আছে কিন্তু আপনি আসলে দেখেও দেখতেছেন না, এটা হচ্ছে টু। ঠিক আছে, ব্লাইন্ড টু। আর একটা হচ্ছে যে আসলেই আপনি অন্ধ, আপনার আসলেই চোখে সমস্যা, ব্লাইন্ড অফ, সেক্ষেত্রে হবে হচ্ছে ব্লাইন্ড অফ, হি ইজ ব্লাইন্ড অফ বোথ আইস। ওকে। এখন আসলে এন্টার, এন্টারের সাথে, এন্টারের সাথে আমরা হচ্ছে দেখেছিলাম যে এন্টারের সাথে আসলে ইনটু হয় না, এন্টারের সাথে আসলে ইনটুটা যায় না, ইনটু হয় না। তবে কিছু কিছু জায়গাতে এন্টারের সাথে আপনাকে ইনটু ব্যবহার করতে হবে। কোন জায়গাতে? যদি এন্টার দিয়ে একটা গতিশীল অবস্থা বোঝানো হয়। গতিশীল অবস্থা কি? দেখেন, গতিশীল অবস্থা বললাম হি ইজ, হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, হি ইজ এন্টারিং, মানে এই মুহূর্তে সে প্রবেশ করছে, এই মুহূর্তে আপনি দেখছেন আপনার সামনে দিয়ে সে প্রবেশ করতেছে। এন্টারিং ইনটু, এন্টারিং ইনটু দ্য রুম। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এন্টারের সাথে ইনটু ইউজ করতে পারি, কিন্তু আর নাইলে হচ্ছে এন্টারের সাথে আসলে ইনটুটা হয় না। আবার আরেকটা ক্ষেত্রে এন্টারের সাথে ইনটু হয়, সেটা হচ্ছে কখন? সেটা হচ্ছে যদি আপনি চুক্তি করা বুঝান, কোনটা চুক্তিতে আপনি প্রবেশ করতে যাচ্ছেন। যেমন জেফারসন কাউন্টি এন্টার্ড ইনটু এগ্রিমেন্ট ফর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্ল্যান, তাহলে এখানে চুক্তিতে প্রবেশ করা বোঝানো হচ্ছে। চুক্তিতে প্রবেশ করা বুঝাইলে আমরা এন্টারতে ইনটুটাই ব্যবহার করতে পারি। ওকে। এরপর আসেন ডুয়েল অন, ডুয়েল অন এবং হচ্ছে বা আবার ডুয়েল ইন। ডুয়েল ইন, এই ডুয়েল ইন মানে হচ্ছে যে আপনার বাস করা। ডুয়েল ইন মানে হচ্ছে বাস করা, বাস করা কোনো জায়গাতে, লিভ করা, হ্যাঁ, বাস করা। আর ডুয়েল অন বা আপন মানে হচ্ছে আলোচনা করা, ডুয়েল অন বা আপন মানে হচ্ছে আলোচনা করা। ঠিক আছে। ইনসিস্ট অন, ইনসিস্ট অন মানে হচ্ছে জিদ করা, কোনো কিছু নিয়ে হচ্ছে খুবই জিদ ধরে থাকা। যেমন হি ইনসিস্টেড অন কামিং উইথ মি, সে আমার সাথে আসার জন্য জিদ ধরেছিল। ঠিক আছে।
ওকে। আর পারসিস্ট ইন মানে হচ্ছে লেগে থাকা, অধ্যবসায়ী হয়ে কোনোটা কিছুতে গিভ আপ না করা, কখনো গিভ ইন না করা, গিভ আপ না করা, এটা হচ্ছে পারসিস্ট ইন বা লেগে থাকা। স্মাইল অ্যাট, স্মাইল অ্যাট মানে হচ্ছে উপহাস করা, কোনো কিছু নিয়ে বিলিটল করা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা হচ্ছে স্মাইল অ্যাট। আর স্মাইল অন মানে হচ্ছে নর্মাল হাসি, নর্মালি হাসাহাসি করা। ওকে, এরপর আসেন জেস্ট অ্যাট এবং হচ্ছে ইন জেস্ট। জেস্ট অ্যাট, এই জেস্টটা হচ্ছে এখানে ভার্ব, এই জেস্টটা হচ্ছে এখানে, এই জেস্টটা হচ্ছে এখানে ভার্ভ, ভার্ভ। আর এই যে ইনজেস্ট, এই জেস্টটা হচ্ছে এখানে নাউন। তাহলে জেস্ট শব্দটা নাউনও হয় আবার ভার্বও হয়। ভার্ব হইলে জেস্টের সাথে অ্যাট বসে, যেমন হিজ জেস্ট অ্যাট এভরিথিং ইজ নট ডিজারেবল। ঠিক আছে, হিজ জেস্ট অ্যাট এভরিথিং ইজ নট ডিজারেবল। আচ্ছা, আমি একটু একটু আমি হচ্ছে ভুল বলছি, সেটা হচ্ছে জেস্টের পরে হচ্ছে অ্যাট বসে। জেস্ট হচ্ছে জেস্ট শব্দটা নাউন, জেস্ট সবসময় নাউনই হয়। তো জেস্টের পরে প্রেপোজিশন হিসেবে অ্যাট বসে, যেমন হিজ জেস্ট অ্যাট এভরিথিং, হিজ জেস্ট অ্যাট এভরিথিং। আর কিন্তু যদি জেস্টের আগে কোনো প্রেপোজিশন থাকে, প্রেপোজিশন বসার থাকে, সেক্ষেত্রে হবে হচ্ছে ইন। যেমন হি টোল্ড ইট ইন জেস্ট, তাহলে জেস্টের পরে হইলে অ্যাট হবে, আর জেস্টের আগে হইলে হচ্ছে ইন হবে। ওকে। আর আমি জানি আপনারা একদম হচ্ছে ক্লান্ত হয়ে গেছেন, খুব বেশিক্ষণ আর নাই, খুব বেশিক্ষণ আর টানবো না, অল্প অল্প কিছুক্ষণ আছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। দেখেন অকার টু এবং হচ্ছে অকার ইন। অকার টু, অকার মানে কি? অকার মানে হচ্ছে কোনো কিছু ঘটা, ঠিক না? অকার, অকার মানে হচ্ছে কোনো কিছু ঘটা। এখন এই অকারের সাথে টু হইতে পারে, আবার অকারের সাথে ইনও হইতে পারে। এখন কখন কোনটা হয়? শুরুতে আসেন অকার টু। অকার টু মানে হচ্ছে যে আপনার মনে আসা বা হঠাৎ মাথায় আসা। হুম, হঠাৎ মাথায় আসা, কোনো কিছু হঠাৎ আপনার মাথায় আসছে, এইটা বুঝাইতে আপনি অকার টু ব্যবহার করতে পারেন। যেমন, আর অকার ইন মানে হচ্ছে কোনো কিছু ঘটা, ঘটা, কোনো কিছু ঘটা বা হচ্ছে সংশ্লিষ্ট হওয়া। ঠিক আছে, ধরেন আমি বললাম যে এরকম, যে দিস আইডিয়া নেভার অকার্স টু মি, এইটা আমার মাথাতে কখনই আসে না। নেভার অকার্স টু মি, তাহলে অকার্স টু মানে হচ্ছে হঠাৎ মনে আসা। ঠিক আছে, আর অকার ইন মানে হচ্ছে সংশ্লিষ্ট হওয়া অথবা হচ্ছে ঘটা। যেমন দিস ইভেন্ট অকার্স ইন শেক্সপিয়ার্স হেমলেট, এই ইভেন্টটা শেক্সপিয়ার হেমলেটে ঘটেছিল, অকার্স ইন। ঠিক আছে, এবার আসেন এম্বার্ক অন এবং হচ্ছে এম্বার্ক এট। এম্বার্ক, এম্বার্ক অন এবং হচ্ছে এম্বার্ক এট, এই দুটোর অর্থ হচ্ছে এম্বার্ক অন মানে হলো শুরু করা। হ্যাঁ, এম্বার্ক অন মানে হচ্ছে কোনো একটা নতুন কাজ, কোনো একটা ব্যবসা, কোনো একটা প্রজেক্ট, এগুলো শুরু করা। এক্ষেত্রে আপনি এম্বার্ক অনও বসাইতে পারেন, অথবা এক্ষেত্রে আপনি এম্বার্ক আপনও বসাইতে পারেন। এম্বার্ক অনও হয়, এম্বার্ক আপনও হয়, দুইটাই হয়। আর এম্বার্ক এট মানে হচ্ছে যে আম, অবতরণ করা, অবতরণ করা হয়। আবার হচ্ছে যে আপনার আম, কোনো একটা আপনার যাত্রা শুরু করা হয়। ঠিক আছে, কোনটা যাত্রা শুরু করা হয়। যেমন ধরেন আমি বললাম পিটুয়ে হ্যাজ এম্বার্কড অন এ নিউ ভেঞ্চার, তাহলে পিটুয়ে একটা নতুন একটা ভেঞ্চার, একটা উদ্যোগ শুরু করলো, এক্ষেত্রে হচ্ছে এম্বার্ক অন। আবার উই এম্বার্কড অ্যাট দিল্লি, এম্বার্ক অ্যাট দিল্লি মানে হচ্ছে আমরা দিল্লিতে যাত্রা শুরু করলাম, অথবা দিল্লিতে আমরা হচ্ছে এখানে একটু, এখানে একটা ভুল আছে, এটা আসলে অবতরণ করা হবে না। এম্বার্ক এট, এম্বার্ক এট মানে হচ্ছে যে কোনো স্থান থেকে যাত্রা শুরু করা, যাত্রা শুরু করা হবে, এখানে অবতরণ করা না। তাহলে এম্বার্ক অন মানেও শুরু করা, এই শুরু করা মানে হচ্ছে কোনটা প্রকল্প শুরু করা। আর এম্বার্ক এট মানে হচ্ছে কোনটা কিছু থেকে যাত্রা শুরু করা। ঠিক আছে, অথবা হচ্ছে কোন একটা বিমানে আরোহণ করা। ঠিক আছে, মানে আমি বললাম যে প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার্স উইল এম্বার্ক অ্যাট গেট 5, তার মানে প্যাসেঞ্জাররা গেট 5 দিয়ে বিমানে উঠবে। হ্যাঁ, বিমানের যাত্রাটা শুরু করবে। ঠিক আছে, তাহলে এম্বার্ক অন, এটা হচ্ছে কোন একটা কাজ শুরু করা, কোনটা কাজ শুরু করা, অথবা কোন একটা অভিযান শুরু করা, এই ক্ষেত্রে আমরা এম্বার্ক অন দিতে পারি। ঠিক আছে, আর এম্বার্ক এট, এটা মানে হচ্ছে কোনটা স্থান থেকে যাত্রা শুরু করা, কোনটা স্থান থেকে যাত্রা শুরু করার ক্ষেত্রে আমরা এম্বার্ক এটটা বসাইতে পারি। ওকে, এরপরে আসেন অ্যাপোলজি। অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা চাওয়া। তো অ্যাপোলজি ফর হয়, অ্যাপোলজি টু হয়। অ্যাপোলজি ফর সামথিং আর অ্যাপোলজি টু সামওয়ান, মানে অ্যাপোলজি ফর সামওয়ান, ফর সামথিং মানে হচ্ছে আপনি একটা দোষ করেছেন,
সেটার জন্য ক্ষমা চাইবেন, সেটা হচ্ছে অ্যাপোলজি 4। আর কারো কাছে আপনি ক্ষমা চাইবেন, সেক্ষেত্রে হবে হচ্ছে অ্যাপোলজি 2। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শিখবো, যেগুলো হচ্ছে একদম কমন। যেমন পরিচিতি অর্থে, পরিচিতি, পরিচিতি মানে কি, মানে আপনি চেনা জানা। পরিচিতি অর্থে অনেকগুলা সিমিলার শব্দ আছে, যেমন ফ্যামিলিয়ার, ইন্ট্রোডিউস, নোন, স্ট্রেঞ্জ। হ্যাঁ, এই ধরনের যত শব্দ আছে সব শব্দের সাথে আপনি টু বসাবেন। ফ্যামিলিয়ার টু, ইন্ট্রোডিউস টু, নোন টু, স্ট্রেঞ্জ টু, সবগুলোর অর্থে টু বসে। আচ্ছা, এরপরে আবার উদাসীন, 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 এই বাংলা অর্থটা যতগুলা ইংরেজি শব্দের আছে সবগুলা শব্দের সাথে টু হয়। যেমন ব্লাইন্ড, ক্যালাস, ডিফ, ইনডিফারেন্ট, ইনসেন্সিবল, অ্যাপাথেটিক, সবগুলোর সাথে টু। ব্লাইন্ড টু, ক্যালাস টু, ডিফ টু, ইনডিফারেন্ট টু, ইনসেন্সিবল টু, অ্যাপাথেটিক টু, সবগুলোর সাথে হচ্ছে টু হবে। ঠিক আছে, তাহলে এগুলা একসাথে মনে রাখবেন যে পরিচিতি অর্থে টু হয়, উদাসীন অর্থে টু হয়। আচ্ছা, এরপর আসেন টু এর আরেকটা ব্যবহার, সেটা হচ্ছে এখানে এক্সাম্পলগুলো একটু দেখে নিয়েন। সেটা হচ্ছে উপকারী বা দরকারি বা উপযোগী অর্থে যত শব্দ আছে সব শব্দের সাথে টু হয়। শুধু উপকারী না, উপকারীর উল্টা হয় অপকারী। অপকারী অর্থেও যত শব্দ আছে সব শব্দের পরে হচ্ছে টু হবে। যেমন বেনিফিশিয়াল টু, কন্ডিউসিভ টু, অ্যাসেনশিয়াল টু, অ্যাডভান্টেজিয়াস টু, ফেভারেবল টু, ইনডিসপেন্সেবল টু, ইউজফুল টু। তাহলে উপকারী অর্থে যত শব্দ আছে সব শব্দের পরে কি হবে, সব শব্দের পরে হবে টু। ঠিক আছে। আবার বিপরীত ক্রমে অপকারী, অপকারী যত শব্দ আছে, অপকারী অর্থ প্রদান করে যত ইংরেজি শব্দ আছে, যেমন ডেস্ট্রাকটিভ, ডেট্রিমেন্টাল ক্ষতিকর, ফেইটাল, হার্টফুল, ইনজুরিয়াস, হ্যাঁ, প্রিজুডিশিয়াল, যত ধরনের ক্ষতিকর বা অপকার করে যত শব্দ আছে সব শব্দের সাথে হচ্ছে টু বসে। ঠিক আছে। আচ্ছা, এরপরে টু এর আরো ব্যবহার আছে, সেটা হচ্ছে যে কোনো কিছুর সাথে কোনো কিছু লেগে আছে, যুক্ত হয়ে আছে, এই ধরনের যত শব্দ আছে সব শব্দের সাথে টু বসে। যেমন অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাড টু, অ্যাডহেয়ার টু, অ্যাডজাং টু, অ্যাটাচ টু, ক্লিং টু, ক্লোজ টু, ট্রু টু, টেক টু, স্ট্যান্ড টু, লিন টু, কিপ টু, কন্টাজিয়াস টু, কনফাইন টু, সব ক্ষেত্রে হচ্ছে টু বসবে। তাহলে আমরা টু এর অনেকগুলো ব্যবহার শিখলাম। কি কি? প্রথম হচ্ছে অদরকারি, দরকারি, উপকারী, অপকারী যত শব্দ আছে সব শব্দের সাথে টু হয়। এরপরে আমরা শিখলাম যে পরিচিতি অর্থে যত শব্দ আছে সব শব্দের সাথে টু হয়। উদাসীন অর্থে যত শব্দ আছে সব শব্দের সাথে টু হয়। ঠিক আছে। তাহলে আমরা যদি একটু সামারি করি যে আমরা টু দিয়ে কি কি দেখলাম। আমরা দেখলাম হচ্ছে উপকারী, আমরা দেখলাম হচ্ছে অপকারী, আমরা দেখলাম হচ্ছে উদাসীন, আমরা দেখলাম হচ্ছে যুক্ত থাকা, আমরা দেখলাম হচ্ছে পরিচিত, পরিচিত থাকা। এই সবগুলোর সাথে সব সময় হচ্ছে আমরা টু বসাবো। ঠিক আছে। ওকে, এরপর আসেন এগুলো এক্সাম্পল গুলো দেখে নিন। এরপর আসেন ফ্রম। ফ্রম হচ্ছে যে শব্দের পরে ফ্রম বসে, সবগুলো এখানে একসাথে করে দেওয়া আছে। রিমোট ফ্রম, refrain from, exempt from, escape from, prevent from, cease from, part from, deviate from, deter from, different from, abstain from, সবগুলোর সাথে সবসময় হচ্ছে from বসবে। ঠিক আছে। এরপর আসেন অফ। অফের ব্যবহারটা আমরা শিখি। অফ দিয়ে কোন কোন শব্দ হয়? এখানে যত শব্দ আছে সব শব্দগুলোর পরে হচ্ছে অফ বসে। তাহলে এগুলো হচ্ছে টিএম, টিএম করে ফেলবেন। টিএম মানে হচ্ছে টানা মুখস্থ, সব টানা মুখস্থ। ঠিক আছে। এরপরে আসেন যেসব শব্দের পরে হচ্ছে ইন বসে। ইন, এখানে একটা গল্প দেওয়া আছে, এই গল্পে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ হচ্ছে ইন বসে। ঠিক আছে। যেমন এই যে ইন্ডালজ ইন, এক্সেল ইন, পারসিস্ট ইন, কনসার্ন ইন, সবগুলোর সাথে সবসময় হচ্ছে ইন বসে। এখন আসেন কিছু ইম্পর্টেন্ট প্রেপোজিশন আমরা হচ্ছে শিখবো। সেটা হচ্ছে আম, এটা এটা প্রয়োজন নাই, এটা দরকার নাই, এটা কেটে দিব। আচ্ছা, ফিল, ফিল লাইক, ফিল লাইক, লাইক, লাইক শব্দটা প্রেপোজিশন হিসেবে ইউজ হয়। যেমন ধরেন আমি বললাম আই ফিল লাইক সিটিং, এখানে যে লাইক, এই লাইক হচ্ছে প্রেপোজিশন। ফিল লাইক সিটিং মানে হচ্ছে যে আমার এখন বসতে ইচ্ছা করতেছে। আই ডোন্ট ফিল লাইক স্পিকিং, আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। তাহলে এখানে এই যে লাইকটা, এই লাইকটা হচ্ছে প্রেপোজিশন। আচ্ছা, এরপরে দেখেন এগুলো আমরা অলরেডি দেখেছি যে কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে অফ বসে, এটা আমরা অফ যখন দেখেছিলাম তখন দেখেছি। তারপরে বাস ট্রেন থেকে নামা বোঝাতে অফ বসে, এটা আমরা পড়েছি আগে।
নদীর পাড়ে অথবা রাস্তার ধারে বোঝাতে অন ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা আমরা আগে দেখি নাই। যেমন দেখেন, রাজশাহী স্ট্যান্ডস অন দ্য পদ্মা, হিজ হাউস ইজ অন দ্য পার্ক রোড। এখন অন দা শব্দটা আমরা কোথায় কোথায় ইউজ করেছিলাম আমরা নিশ্চয়ই মনে আছে। কোনো দিন, নির্দিষ্ট দিনের নামের পূর্বে আমরা অন বসিয়েছিলাম। তারপরে কোনো কিছুর উপরে বসে আছে বা কোনো কিছুর উপরে আছে, এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করেছিলাম। এখানে অনের আরেকটা ব্যাপার হচ্ছে যে নদীর পাড়ে বা রাস্তার ধারে বোঝাতে আমরা অন ব্যবহার করি। যেমন রাজশাহী স্ট্যান্ডস অন দ্য পদ্মা, হিজ হাউস ইজ অন দ্য পার্ক রোড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা অন ইউজ করতে পারি। খাড়া কোনো দেয়াল, হ্যাঁ এটা আমরা দেখেছিলাম যে দেয়ালের গায়ে কোনো কিছু লেগে আছে বা ঝুলে আছে, এই ক্ষেত্রে আমরা অন ইউজ করতে পারি। অন, অনের আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা কোনো কমিটিতে আপনি সদস্য হিসেবে আছেন বা কোনো কমিটির সদস্য বোঝাতে আমরা অন ইউজ করতে পারি। যেমন দেয়ার আর 5 মেম্বার্স অন দ্য কমিটি, কমিটিতে 5 জন মেম্বার আছে। আর ইউ অন দ্য কমিটি, তুমি কি কমিটিতে আসো, তাহলে এই ক্ষেত্রে আমরা অন ইউজ করতে পারি। আচ্ছা, এরপর আসেন হচ্ছে থ্রু। থ্রু এটা আমরা অলরেডি দেখেছি। ওই যে কোন একটা 4D যেগুলা বা 3D যেগুলা, যেমন এটা একটা যদি জানালা হয়, তাহলে জানালার এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে থ্রো ইউজ করতে পারবো। কিন্তু যদি এটা মাঠ হয়, মাঠের এক পাশ থেকে আরেক পাশে যাওয়া বা নদীর এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, সেই ক্ষেত্রে আমরা অ্যাক্রস ইউজ করি। কিন্তু যদি এরকম 3D হয়, যেমন একটা বন, জঙ্গল, হ্যাঁ কোনো একটা টানেল, পাইপ বা এরকম জানালা, এগুলোর মধ্যে দিয়ে কোনো কিছু যাওয়াকে আমরা এটাকে থ্রু ইউজ করব। ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে অমিশন অফ প্রেপোজিশন, এটা হচ্ছে আজকে সর্বশেষ টপিক। কখন কখন আমরা প্রেপোজিশন অমিট করব, বাদ দিব। অমিশন মানে হচ্ছে বাদ দেওয়া। তো অমিশন অলরেডি আমরা শিখেছি, কিছু কিছু আমরা শিখে ফেলেছি অলরেডি। যেমন ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্বের পরে আমরা কখনোই প্রেপোজিশন বসাবো না। ঠিক আছে, যেমন মিট, মিট, কট, এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে কখনোই প্রেপোজিশন বসে না, সবসময় ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রেপোজিশন বসে। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে একটা ব্যাপার হচ্ছে যে আম, এই যে এইখানে কিছু জিনিস দেওয়া আছে, যেমন এই যে দ্যাট, নেক্সট, এভরি, লাস্ট, এগুলোর আগে আমরা প্রপোজিশন বসাই না। এগুলো কিন্তু আমরা ওই যে, আপনাদের মনে আছে কিনা, ওই যে মর্নিং, ইভিনিং, আফটারনুন, কখন কোন প্রপোজিশন বসে সেটা আমরা দেখেছিলাম। ওইখানে আমরা দেখেছিলাম যে লাস্ট, নেক্সট, হ্যাঁ, এভরি, এগুলোর আগে কোনো প্রেপোজিশন বসে না। ঠিক আছে। ওকে, তারপরে এটা আমরা দেখেছি আগে, আলাদা করে বলা দরকার নাই। দেখেন, আমরা জানি যে ডে, ডে উল্লেখ থাকলে আমরা অন বসাই, কিন্তু ইয়েস্টারডে, টুডে, টুমোরো, এইগুলোর আগে আমরা কোনো প্রেপোজিশন বসাবো না। ঠিক আছে, যেমন হি ইজ নট কামিং টুডে, অন টুডে হবে না। দে কেম অন ইয়েস্টারডে হয় না, জাস্ট ইয়েস্টারডে হয়। তাহলে এখানে ডে থাকলেও অন হবে না। ওকে, হোম, হোম দিয়ে আমরা অলরেডি দেখেছি। এরপর আসেন যে দেখা যায় মাঝে মধ্যে কোনো কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে। যদি দুইটা ভার্ব থাকে এবং যদি দুইটা ইনট্রানজিটিভ হয়, তাহলে দুইটার সাথে প্রেপোজিশন বসাইতে হবে। যেমন দেখেন এখানে বলছে হি হ্যাজ বিন থিংকিং অ্যাবাউট, এ একটা প্রেপোজিশন, এ একটা ভার্ব, অ্যান্ড ওয়েটিং ফর ইউ সিন্স দ্য মর্নিং। তাহলে দেখেন ওয়েটিং এর সাথে ফর বসছে, থিংকিং এর সাথে অ্যাবাউট বসছে, তাহলে প্রেপোজিশন দুইটার সাথেই বসছে। তাহলে দুইটা ভার্ব হইলে অবশ্যই দুইটা ভার্বের সাথে প্রেপোজিশন বসাইতে হবে। ওকে, এই ট্রানজিটিভ ভার্বের সাথে কখনোই প্রেপোজিশন বসবে না, এগুলো একটু দেখবেন, দেখে নিবেন, মনে রাখার চেষ্টা করবেন যে এই ট্রানজিটিভ ভার্বের পরে কখনোই প্রেপোজিশন বসবে না। এখন ট্রানজিটিভ ভার্ব আপনি কেমনে মনে রাখবেন? সহজ উপায় হচ্ছে আপনি ট্রানজিটিভ ভার্বের পরে বা যে কোনো একটা ভার্বের পরে ইট বা দিস বসায় দেখবেন যে সেটা মেক সেন্স করে কিনা। আমি যদি বলি যে গো ইট, গো ইট হয় না, হয় না। গো দিস হয় না, হয় না। গো ফর ইট হয়, গো ফর দিস হয়। ঠিক আছে, গো দিস হয় না, গো ইট হয় না। ঠিক আছে, তাহলে এই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আপনি এরকম নাউন বা প্রোনাউন আসলে বসাইতে পারবেন না। ট্রানজিটিভ ভার্বের পরে নাউন বা প্রোনাউন বসানো যায়। আচ্ছা, তাহলে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পরে হচ্ছে প্রেপোজিশন হয় না, কোনো প্রেপোজিশন হয় না। ঠিক আছে। ওকে, এরপরে আসেন সর্বশেষ আমাদের কিছু কিছু, এগুলো এক্সাম্পল, এক্সাম্পলগুলো হচ্ছে দেখে নিয়েন। আম, কিছু কিছু আপনার হচ্ছে শব্দ আছে যেগুলা দেখতে প্রেপোজিশন না, দেখতে প্রেপোজিশন না, কিন্তু এগুলা প্রেপোজিশনের মতো কাজ করে। খুবই এক্সেপশনাল কেসে এটা প্রেপোজিশনের মতো কাজ করে। এই হচ্ছে সেই শব্দগুলো: টাচিং, রেসপেক্টিং, বারিং, রিগার্ডিং, কনসার্নিং, পেন্ডিং,
কনসিডারিং, ডিউরিং, নট উইথস্ট্যান্ডিং, এইগুলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরা কখনো কখনো নাউন প্রনাউনের আগে বসে প্রেপোজিশনের মতো এরা কাজ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এরা যে প্রেপোজিশন হিসেবে কাজ করতেছে সেইটা আমি কিভাবে বুঝবো? এটা তো আমার পক্ষে আসলে বোঝা সম্ভব নাও হইতে পারে, আমি কিভাবে বুঝবো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এইটা খুবই রেয়ার কেস। এটা খুবই রেয়ার কেস যে এগুলা প্রেপোজিশন ইউজ হয়। এগুলা খুবই হচ্ছে আপনার বলতে পারেন যে কালে ভদ্রে। হ্যাঁ, মাঝে মধ্যে এগুলা হচ্ছে যে আম, কিছু কিছু জায়গাতে এগুলো প্রেপোজিশন হিসেবে ইউজ হয়। আমরা কিছু এক্সাম্পল দেখি। এখন বলছে যে মূলত বাক্যটা ছিল এরকম: দ্য মেল উইল অ্যারাইভ টুমোরো। মূল বাক্য ছিল এইটা, দ্য মেল উইল অ্যারাইভ টুমোরো। এই যে বারিং অ্যাক্সিডেন্ট, এইটা ছিল হচ্ছে এইখানে। বাক্যটাকে একটু সুন্দর করে লেখার জন্য এইটাকে এভাবে লেখা হয়েছে, ব্যারিং অ্যাক্সিডেন্ট দ্য মেইল অ্যারাইভ টুমোরো। ঠিক আছে? তাহলে এইখানে এই বারিং দিয়ে মূলত বোঝানো হচ্ছে অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট ফ্রম অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট না হইলে, অ্যাপার্ট ফ্রম অ্যাক্সিডেন্ট দ্য মেল উইল অ্যারাইভ টুমোরো। তাহলে এখানে এই যে ব্যারিং, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। এবার আসেন, কনসার্নিং হিজ এক্সপিরিয়েন্স দ্য অথরিটি রিক্রুটেড হিম। মূলত বাক্যটা ছিল এরকম যে দ্য অথরিটি রিক্রুটেড হিম ফর হিজ এক্সপিরিয়েন্স। এখানে মূলত ফর এর অর্থটা দিচ্ছে কনসার্নিং। তাহলে এই কনসার্নিংটা হচ্ছে এখানে প্রেপোজিশন। নট উইথ স্ট্যান্ডিং হিজ রিচেস হি ওয়াজ নট এবল টু বাই আ নিউ কার। নট উইথ স্ট্যান্ডিং এইটা এখানে অর্থ দিচ্ছে ইন স্পাইট অফ। তার সম্পদ থাকা সত্ত্বেও হি ওয়াজ নট এবল টু বাই এ নিউ কার, সেটা নতুন গাড়ি কিনতে পারলো না। তাহলে এখানে ইনস্পাইট অফ এর অর্থ হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং। এই নট উইথ স্ট্যান্ডিংটা হচ্ছে একটা প্রেপোজিশন। কনসিডারিং দ্য কোয়ালিটি দ্য প্রাইস ইজ নট হাই। এখানে কনসিডারিং দ্য হচ্ছে যে দ্য প্রাইস ইজ নট হাই, দ্য প্রাইস ইজ নট হাই, টেকিং ইনটু, এটা হচ্ছে মূলত এই কনসিডারিংটা অর্থ হচ্ছে টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য কোয়ালিটি। হ্যাঁ, বিবেচনায় নিয়ে। তাহলে এই কনসিডারিংটা হচ্ছে এখানে প্রেপোজিশন। টাচিং দিস ম্যাটার, এই টাচিং হচ্ছে আপনার উইথ রিগার্ড টু বোঝায় যে এই উইথ রিগার্ড টু দিস ম্যাটার আই হ্যাভ নট ইয়েট মেড আপ মাই মাইন্ড। তো এই এক্সাম্পল গুলো আপনি জাস্ট মাথায় রাখবেন। এক্সাম্পল গুলো মাথায় থাকলে আসলে ওই এমনিতে এগুলা মনে পড়বে আপনার যে হ্যাঁ এগুলো হচ্ছে প্রেপোজিশন হিসেবে ইউজ হয়েছে। যদি প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এগুলা প্রেপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল আপনাদের লম্বা একটা প্রেপোজিশনের ক্লাস।